প্রথম ঘটনা যেটি বলবো সেই ঘটনার আবার দুটো পার্ট রয়েছে। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের একজন গর্বিত রেমিটেন্স যোদ্ধা, মালয়েশিয়া প্রবাসী আমজাদ মোল্লা ভাই, যিনি বর্তমানে মালয়েশিয়াতে আছেন। আর ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামে। ওনার ছোট দাদার সঙ্গে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা উনি এর আগে আমাদেরকে 28 নম্বর এপিসোডে শেয়ার করেছিলেন। তো আপনারা চাইলে 28 নম্বর এপিসোডে আমজাদ মোল্লা ভাইয়ের যেই ঘটনাটি রয়েছে, প্রথম ঘটনাটি আমজাদ মোল্লা ভাইয়ের মানে উনি পাঠিয়েছিলেন, সেটি আমি বলেছিলাম। তো অনেকেরই সেটি ভালো লেগেছিল। তো সেটার প্রেক্ষাপটেই উনি ওনার দাদার আরও দুটি ঘটনা পাঠিয়েছেন। তো দুটি ঘটনাই মূলত আমরা একটা ঘটনা হিসেবে কাউন্ট করব। তো আশা করছি ঘটনা আপনাদের ভালো লাগবে। আর খুবই অদ্ভুত ঘটনা, আমাদের একদম গ্রামীণ ঘটনা আর কি। তো আমরা তো এই ধরনের ঘটনাগুলো আসলে ছোটবেলা থেকেই শুনেছি বা আমাদের মুরব্বীদের মুখ থেকে বিভিন্ন এই টাইপের গল্প শুনেছি, যদিও নিজের চোখে কখনো দেখা হয়নি। কারণ আগে এই ধরনের অনেক ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল যারা হাতের ভেলকি না, যেমন ডেভিড কপারফিল্ডের মতো বিশ্ববিখ্যাত জাদুকর হাতের বা টেকনোলজি দিয়ে মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে, একটা আস্ত প্লেন উধাও করে দিচ্ছে, একটা আস্ত ট্রেন উধাও করে দিচ্ছে। এটা কিন্তু টেকনোলজি দিয়ে এটা করা, যেটা আমরা বুঝতে পারি না। কিন্তু একটা সময় সত্যি এমন ছিল, অনেক জাদুকর ছিল, সত্যি সত্যি তারা জাদু করত, এবং সেটা ভয়ঙ্কর ধরনের জাদু। দেখে মনে হবে যে মানুষ মারা গেছে, আসলে মানুষ মারা যায়নি। তো সেগুলো আবার তারা জীবিত করে ফেলতো। এখন আপনারা বলতে পারেন যে মৃত মানুষকে তারা কিভাবে জীবিত করে? আসলে মানুষ তো মারাই যায়নি, তো জীবিত তো করাটা স্বাভাবিক। মৃত মানুষকে তো কেউ জীবিত করতে পারবে না। তো ওইটাও ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষকে একটা মোহাচ্ছন্ন করে রাখা হতো, আর সাময়িক সময়ের জন্য ওই ব্যক্তিকে বা কোনো প্রাণীকে অচেতন করে রাখা হতো, এরকম একটা ব্যাপার কাজ করতো আর কি। তো যাই হোক, আজকে আমাদের ঘটনার মধ্যে এমন একটি বিষয় সামনে চলে আসবে। তো কথা না বাড়িয়ে মূল ঘটনা চলে যাচ্ছি। তো আমজাদ মোল্লা ভাইয়ের যিনি ছোট দাদা ছিলেন, উনি মূলত মানে লাইফের শুরুর দিকে যখন উনি ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন তখন বেশ কিছু দুষ্টুমি করতেন, বয়সের কারণে এমনিতেই চলে আসতো। কিন্তু পরবর্তীতে উনি কখনো কারো ক্ষতি করেননি এবং চেষ্টা করতেন সবসময় মানুষকে উপকার করার জন্য। অনেক সময় অনেক মানুষ বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ে বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বিভিন্ন সমস্যায় ওনার কাছে আসলে উনি চেষ্টা করতেন সেটা সমাধান করার জন্য। তো আল্লাহ যদি চাহেন তো সমাধান হতো। তো উনি অনেক ধরনের মানে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন। আর ব্ল্যাক ম্যাজিক তো আসলে ব্ল্যাক ম্যাজিকই, এটা আপনি ভালো কাজেই লাগান আর খারাপ কাজেই লাগান, খারাপ তো খারাপই। তো যাই হোক, একদিন দিনের বেলায় উনি ঠিক করলেন উনি বহরপুর হাটে যাবেন। রাজবাড়ী জেলার যারা বাসিন্দা তারা বহরপুরের নাম তো অবশ্যই আপনারা জানবেন। তো তখন তো আর এমন, এর তো অনেক আগের ঘটনা, মানে ভ্যান রিক্সার গাড়ি ওই পথে ওরকম কিছুই ছিল না। তো উনি যেটা করলেন, পায়ে হাঁটা শুরু করলেন। সকালবেলা হাঁটতে হাঁটতে উনি বহরপুর হাটে পৌঁছলেন। পৌঁছানোর পর হাটের কাজ শেষ করে আবার বাড়িতে ফেরা শুরু করলেন। আর বেলগাছি থেকে কিন্তু বহরপুর মানে অনেক দূর। তো উনি হাঁটতে হাঁটতেই চলে আসলেন এবং উনি চিন্তা করলেন যে হেঁটে হেঁটে যাব, রাত হলে হবে, কোনো সমস্যা নাই, তো ভয় তো পাই না। আর মজার ব্যাপার হলো উনি তো কোনো কিছুতে ভয় পেতেনই না, বরঞ্চ মানে ভয়ই ওনাকে পেত, এমন একটা অবস্থা। আর উনি সবসময় বলতেন যে কোনো দুষ্টু জিন পরি আমার ক্ষতি করতে পারে না, মানুষ যদি আমাকে ক্ষতি করতে পারে সেটাই হতে পারে, যে মানুষই আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু কোনো জিন পরি আমাকে কোনো ক্ষতি করতে পারে না। আর উনি বলতেন যে পৃথিবীতে সবচেয়ে ভয়ানক প্রাণী হচ্ছে মানুষ, কারণ মানুষই সবচেয়ে বেশি একে অন্যের ক্ষতি করে। কোনো প্রাণী বা জিন, সমস্ত পৃথিবীর প্রাণী এবং জিন জাতি মিলেও মানে মানুষে মানুষকে যত ক্ষতি করে এত ক্ষতি হয়তো তারাও করতে পারবে না। তো যাই হোক,
উনি মূলত মানুষকেই ভয় পেতেন বেশি। উনি ওর বাড়ির পথে ফিরছিলেন, রাত হয়ে গিয়েছিল কিন্তু তবে বেশ রাত হলেও তখন গ্রামে তো সন্ধ্যার পরে অনেক রাত হয়ে যায়, তখন রাত আনুমানিক 10টা সাড়ে 10টা বেজে গেছে আর কি। তো বর্তমান সময় যদিও 10টা সাড়ে 10টা তেমন কোনো রাত না, আমরা সেইভাবেই চিন্তা করি। তো উনি একা একাই আসছিলেন, তো রাস্তা কিন্তু অন্ধকার ছিল না, আর উনি চিন্তা করেছেন আরো আগেই চলে আসবে, তো এই জন্য টর্চ লাইট নিয়েও আসেননি আর কি। তো রাস্তা অন্ধকার ছিল না, অনেক রাত হলেও মানে মানে জ্যোৎস্নার আলো ছিল পর্যাপ্ত, এই কারণে অনায়াসে উনি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন জ্যোৎস্নার আলোয়। তো ওনার বাসায় আসতে পায়ে হাঁটা পথ 10 মিনিট বাকি আছে এমন একটা জায়গায়। তো উনি রাস্তার পাশে দেখলেন 3জন বৃদ্ধা মহিলা। এই 3জনই ছিল সাদা কাপড় পরা, মাথার চুলগুলো সাদা ছিল, চকমক চকমক করছিল একদম, মানে এমন সাদা চুল দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল এই অন্ধকার রাতেও এবং চাঁদনি আলোতে। তো উনি খেয়াল করেন যে এদের প্রত্যেকের হাতে 3টা খালই, মানে 3জন ছিল, প্রত্যেকের হাতে 3টা খালই। খালই নিশ্চয়ই প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পেরেছেন, বা যদি বুঝতে না পারেন আমি বলে দিচ্ছি, এটি বাঁশ দিয়ে তৈরি এক ধরনের গোল পাত্র বিশেষ, এর মধ্যে মাছ রাখে। আবার অনেকে বাজার, আগে ছোটবেলায় বাজার করতে যাওয়ার সময় অনেকে এটা ইউজ করতো আর কি, খালই নিয়ে যেত। তো অনেক ছোটবেলায় আমি দেখেছিলাম, আমার বাসায় একটা ছিল, তো যদিও সেটা বেশি দিন ব্যবহার করা হয়নি। তো যাই হোক, উনি দেখছেন যে ওই 3টা বৃদ্ধা মহিলার হাতে বাঁশের খালো এবং ওরা মাঠের মধ্যে থেকে কি যেন তুলছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাতে গ্রামের মহিলারা তো সন্ধ্যার পরে কোথাও বের হয় না সাধারণত, আর এত রাতে 3জন মহিলা বের হয়ে এটা মাঠের মধ্যে কি করে। তো উনি একটু দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করেন যে আসলে এরা কি করে। তো উনি দেখতে পান যে এই 3জন মহিলা তারা ওই মাঠের মধ্যে থেকে মাছ ধরছে, কিন্তু আজব ব্যাপার হলো মাঠে কোনো পানিই নেই, মাঠ একদম শুকনা, সেখান থেকে মাছ ধরছে আর ওই খালয়ের মধ্যে রাখছে। তো তখন তো উনি বুঝতে পেরেছেন যে এরা কোনো মানুষ না, এরা 3টাই জিন। আর শুরুতেই বলেছি উনি কিন্তু ভয় পেতেন না, ভয়ই ওনাকে দেখে মানে পালাতো এমন একটা অবস্থা। তো উনি পেছন ফিরে পালাবেন কি, উনি আরো এগিয়ে গেছেন, মানে রাস্তা থেকে নেমে ওই মাঠের মধ্যে তাদের দিকে চলে গেছেন। যখন চলে গেছেন, ওর মধ্যে একজন বৃদ্ধা মহিলা, সে বলতেছে যে তুই এখানে কেন এসেছিস, আমরা কি তোর কোনো ক্ষতি করছি? তুই তোর মতো যাচ্ছিলি, আমরা আমাদের মতো কাজ করতেছি, তুই এখানে কেন আসলি? তোর জন্য কোথাও গিয়ে শান্তি পাই না, আর যেহেতু আজকে তুই নিজেই আমাদের এখানে চলে আসছিস, আজকে তোকে দেখি কি করা যায়। তো এই কথা যখনই বলছে তখন আমজাদ মোল্লা ভাইয়ের দাদা, উনি সাথে সাথে, যেহেতু উনি অনেক কিছু জানতেন, সাথে সাথে নিজের শরীরকে বন্ধ করে নিয়েছেন, এবং শরীর বন্ধ করার পরে ওই দুষ্টু জিনেরা কি ক্ষতি করবে, উল্টো উনি ওনার 2 হাত দিয়ে 2 জিনের 2 হাত খপ করে ধরে ফেলছে। আর একটা জিন, সে ও বাবা গো মা গো বলে সে দৌড় দিয়ে পালিয়ে অদৃশ্য হয়ে গেছে। এখন এই 2টা জিনকে উনি ধরে ফেলছেন। এই 2টা জিন এমন ছোটার চেষ্টা করতেছে, কিন্তু ওদের শরীরের অনেক শক্তি দিয়েও ওনার হাত থেকে ছুটতে পারতেছে না, কারণ তাদের শরীরের শক্তি ওই দাদার কাছে কাজে লাগছে না, কারণ উনি নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে শরীরকে বন্ধ করে নিয়েছিলেন, যার ফলে ওরা কিছুতেই ছুটতে পারতেছিল না। আর উনি যেটা করেন, ওই 2টা বৃদ্ধা মহিলাকে টানতে টানতে, যেহেতু বাড়ি কাছেই ছিল, নিয়ে আসেন। ওরা 2জন বলতেছে যে আমাদেরকে ছেড়ে দে, ভুল হয়ে গেছে, ছেড়ে দে, তোকে আর কিছু বলবো না। আসলে প্রিয় লিসেনার্স, ওরা তো আসলে ওই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা মানে ক্ষতি করতে আসলে যায়নি, ওরা ওদের মতো কাজ করতেছিল, উনি নেমে গেছেন আর কি ওইদিকে। যাই হোক, ওই 2টাকে ধরে টানতে টানতে নিয়ে আসেন, এবং নিয়ে এসে উনি যেটা করেন যে ওনার যেই তন্ত্রমন্ত্র, এটা দিয়ে ওনার বাড়ির একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছের সাথে ওই 2টাকে বেঁধে রাখেন।
এদিকে ওই দুইটাকে টেনে হিসড়ে আনতে গিয়ে ওনার শরীরের অনেক এনার্জি খরচ হয়েছে। তো উনি ওনার ওয়াইফকে ডাক দেন। তো ওনার ওয়াইফ দেখে যে তখন কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডার সময় ওনার হাজবেন্ড একদম মানে ঘেমে অস্থির। তখন বলতেছে, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন, এই শীতের রাত্রে এভাবে ঘামতেছো কেন? তখন বলে যে দুইটাকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখছি। বলে দুইটা মানে দুইটাকে? বলে এই যে আসার সময় এই এই ঘটনা। তখন উনি ওই হাতে ল্যাম্প ছিল, কুপি যেটাকে বলি, এই কুপি নিয়ে উনি আবার ওই কাঁঠাল গাছের কাছে দেখতে গেছেন যে কাঁঠাল গাছে কি হয়। তো ওনার ওয়াইফ দেখতেছে যে কাঁঠাল গাছটা বেশ ভয়ানকভাবে দুলতেছে ডানে বায়ে, এবং মনে হচ্ছে কাঁঠাল গাছটা কেউ ঝাঁকাচ্ছে এবং গাছের গোড়ায় কেউ আছে। ওখানে যাওয়ার পরে নাকি সুরে কান্না যে আমাদেরকে ছেড়ে দে, আমাদেরকে ছেড়ে দে, আর কখনো আসবো না, আর কখনো আসবো না তোদের কাছে। তো ওদের কান্নাকাটি দেখে এই আমজাদ মোল্লা ভাইয়ের দাদির মনে খুব দয়া হয়। তখন বলে যে এদেরকে ছেড়ে দাও, এই অযথা এদেরকে ধরে আনছো কেন, এরা কি তোমার ক্ষতি করতে গেছিল? তখন ওনার ওয়াইফের কথা শুনে বলে ঠিক আছে যাও, ছেড়ে দিলাম। তখন ওই দুটাকে ছেড়ে দেয়, ওরা চলে যায়। তো এইটুকু কিন্তু মানে প্রথম ঘটনা, মানে প্রথম ঘটনা বলতে প্রথম ঘটনার একটা অংশ। এর কিছুদিন পর আর একটা ঘটনা ঘটে। সেটি হলো যে ওই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা উনি বাঁশ ঝাড়ে গিয়েছিলেন বাঁশ কাটতে। তো বাঁশ, এটি মানে দিনের বেলার এটা ঘটনা যে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেছেন। তখন ওই যখন একটা বাঁশ কাটতেছেন দেখেন ওই বাঁশের আগা থেকে মানে ভয়ানক একটা অজগর সাপ, অ্যানাকোন্ডার মতো কালো একটা অজগর সাপ নেমে আসতেছে। তো দাদা তো বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশে তো এই ধরনের সাপ, বিশেষ করে পাহাড়ি অঞ্চল ছাড়া তো অজগর সাপ খুব একটা দেখা যায় না। আর তারপর গ্রাম অঞ্চলে এরকম অজগর সাপ তো কল্পনাই করা যায় না। আর বাঁশের আগা থেকে নামছে, বাঁশের আগায় অজগর সাপ থাকবে কোথায়? এটা কোনো স্বাভাবিক অজগর সাপ নয়। তো উনি যেটি করেন, সাথে সাথে আবার নিজের শরীরকে বন্ধ করে নেন এবং উনি 3টা দাগ দেন ওনার সামনে। তো অজগর সাপ একটা দাগ পার হয়েছে, কষ্ট করে আর একটা দাগ পার হয়েছে, কিন্তু 3 নম্বর দাগের উপর যখনই উঠেছে, এই 3 নম্বর দাগের উপর উঠে অজগর সাপ আর নড়াচড়া করতে পারে না। এখন সমস্যা যেটা হলো সেটা হলো যে এই অজগর সাপ, আপনারা বুঝতেই পারছেন যে এটি তো কোনো মানুষ না, এটা জিন। আর সাপের রূপ ধরে জিন এসেছে, আর কোনো মানুষ তো রূপ চেঞ্জ করতে পারে না স্বাভাবিকভাবেই, জিন যেহেতু ইচ্ছাধারী। এখন যেহেতু দিনের বেলা, সেটা তার সুরত ধরে এসেছে। এখন ওই দাগের উপর এসে সেটা তার রূপকে চেঞ্জ করতে পারতেছে না। মানুষ যদি চলে আসে এখন, তখন ও আর কখনোই নিজের রূপকে পরিবর্তন করতে পারবে না। আর গ্রামের মানুষ আসলে তো ওকে পিটিয়ে মেরে ফেলবে। সে সাপ হয়েও এমন করুণ দৃষ্টিতে আমজাদ মোল্লা ভাইয়ের দাদার দিকে তাকিয়েছিল। ওই সাপের চোখের ওই করুণ দৃষ্টি ওনার মানে মনে দয়া সৃষ্টি করে। তখন চিন্তা করেন যে ছেড়ে দেই, অযথা একে রাখলে ও জিন, ও তো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেই। কিন্তু আমি মানুষ হয়ে তো মানুষের কারো ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি আমি করব না, সে মানুষ হোক আর জিনই হোক। তো উনি কি করেন, উনি আবার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যম দিয়ে ওই সাপকে ওখান থেকে মুক্ত করে দেন। ওই সাপ কি করে, আস্তে আস্তে আবার ওই বাঁশের মাথা দিয়ে এসেছিল, আবার সে আস্তে আস্তে উপরে উঠে অদৃশ্য হয়ে যায়। ওই দিন রাত্রে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা একটা স্বপ্ন দেখে যে ওই যে 3জন বৃদ্ধা মহিলা, ওই 3জন বৃদ্ধ মহিলা তার স্বপ্নের মধ্যে এসেছে এবং ওদের মধ্যে থেকে একজন বলছে যে তুই আমাদের দুইবার ছেড়ে দিয়েছিস, তুই মানুষ ভালো, তো এখন থেকে আমরা তোর আর কোনো ক্ষতি করব না বা ক্ষতি করার চেষ্টাও করব না এবং পারতপক্ষে সামনেও আসব না। যদি কখনো প্রয়োজন হয় আমাদেরকে ডাকবি, তাহলে আমরা যদি পারি উপকার করার চেষ্টা করব।
তো এই কথা বলে স্বপ্নের মধ্যে তারা চলে যেতে যায়। তবে ওই সময় ওই স্বপ্নের মধ্যেই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা বলেন যে ঠিক আছে, যদি কখনো প্রয়োজন হয় তো তোমাদেরকে ডাকবো। তো ওরাও খুশি হয়ে ওই স্বপ্নের মধ্যে বিদায় নেয়। পরে আমজাদ মোল্লা ভাই দাদার ঘুম ভেঙে যায়। তখন মানে উনি খুশি হন যে যাক, ওরা অন্তত মানে জিন জাতি হলেও, দুষ্টু জিন হলেও অন্তত ওদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ কাজ করেছে যে না, ওদেরকে দুইবার ছেড়ে দিয়েছি। আমি চাইলে তাদের ক্ষতি করতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল, বা সেই সুযোগও ছিল, কিন্তু সেটাই না করায় ওরা খুশি হয়েছে। যাই হোক, এর কিছুদিন পরে ওই এলাকায় এক জাদুকর আসে। তখনকার দিনে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন জাদুকররা জাদু দেখাতো, বিভিন্ন ধরনের ভয়ানক জাদু দেখাতো। তো ওই এলাকায় মানে ওই বেলগাছি গ্রামে একজন জাদুকর আসে। সেই জাদুকর কি করতো, তার সাথে একটা বাচ্চা ছেলে থাকতো, এটা তারই ছেলে। সে ওই ছেলের হাত পা কেটে আলাদা করে ফেলতো এবং আবার জোড়া লাগিয়ে দিত। আর এই জাদুকর কি করতো, ওই যে একটা ঢোল নিয়ে যেত, ওই ঢোল নিয়ে গিয়ে ঢোল পিটাতো। তখন গ্রামের লোকজন চলে আসতো। স্পেশালি গ্রামের যারা মহিলারা আছে তারা কি করতো, ওই ধান, চাল, ডিম এইগুলো দিত, কেউ কেউ টাকাও দিত। তো এটাই ছিল ওই জাদুকরদের আয়ের মূল উৎস আর কি। তো ওই জাদুকর ওই গ্রামে আসে। সে জানতো যে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা সেও ভালো তন্ত্রমন্ত্র জানে, মূলত তাকে চ্যালেঞ্জ করার জন্যই সে সেখানে আসে। সে সেখানে আসে এবং আসার পরে সে বলে যে তোমাদের সকলের সামনে আমার ছেলের মাথাকে আমি 2 ভাগ করে ফেলবো, মানে তার বডি থেকে মাথা আলাদা করে ফেলবো এবং আবার আমি জোড়া লাগিয়ে দেব। আমি শুনেছি যে তোমাদের গ্রামে নাকি খুব ভালো একজন কবিরাজ আছে, তো দেখি আমার এই জাদুর উপর সে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা। যদি প্রভাব বিস্তার করতে পারে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, সত্যি সে কিছু জানে। এরপর ওই জাদুকর কি করে, তার হাতে থাকা ধারালো একটা অস্ত্র দিয়ে নিজের ছেলের মাথা এক কোপে বডি থেকে আলাদা করে ফেলে। মানে গল গল করে রক্ত বের হচ্ছিল। এলাকার মহিলারা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এই সুযোগে জাদুকর মহিলাদেরকে বলতেছে যে দ্রুত আমার জন্য সবাই 1 কেজি করে চাল এবং 10 টাকা করে সবাই দিবা, না হলে কিন্তু তোমাদের বাচ্চাদেরও রাতের বেলা এরকম মাথা আলাদা হয়ে যাবে। এই কথা শুনে গ্রামের মহিলারা খুব ভয় পায়, যার যার বাড়ি থেকে চাল, টাকা এগুলা নিয়ে আসতে শুরু করে। এই খবরের দিকে আমজাদ মোল্লা ভাই দাদার কাছেও পৌঁছে যায় যে এই ধরনের ঘটনা ঘটতেছে এখানে। এরপরে যে কাজটি হয় সেটি হলো যে তখন জাদুকর বলে, এই দেখো এখন সকলের সামনে আমার ছেলের মাথাকে আমি জোড়া লাগিয়ে দেব। এখন জাদুকর এই যে তন্ত্র মন্ত্র পাঠ করতেছে, ছেলের মাথা আর জোড়া লাগে না। এদিকে ছেলের শোকে জাদুকরের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, যে হাই হাই কি হলো, কি করলাম। তখন সে নিজেই কান্নাকাটি করে হাউমাউ মানে শুরু করে দেয় যে সর্বনাশ, আমার ছেলের কি হবে এখন। তখন ওখানকার লোকজন বলে যে তুমি ই করো, ওই যে আমাদের যে একজন মুরব্বী আছে তার কাছে যাও, তার কাছে গিয়ে মাপ চাও। তুমি তো তাকেই অপমান করার জন্য আসছিলে এখানে, তার হাতে পায়ে ধরে মাপ চাও, সে যদি কিছু করার চেষ্টা করতে পারে সে করবে। তো সে সেখানে যায়, যাওয়ার পরে ওনার হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করে। তখন বলে আচ্ছা ঠিক আছে, এখন তোমার ছেলেকে তুমি ওই মাথা জোড়া লাগানোর ব্যবস্থা করো, হয়ে যাবে। সত্যিই জাদুকর তখন আবার যখন তার তন্ত্রমন্ত্র প্রয়োগ করে ঠিক হয়ে যায় এবং ওই জাদুকর তাকে গুরু মেনে ওইখান থেকে চলে যায়। তো প্রিয় লিসেনার্স, এটা একটা বিষয় আপনাদেরকে একটু ক্লারিফাই করে দিই আমি এই জায়গাটা। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই মনে করতে পারেন এটা কিভাবে সম্ভব, এটা কি সম্ভব কখনো? তো আমি শুরুতেই বলেছি যে এই ধরনের তন্ত্রমন্ত্র দিয়ে এক ধরনের ইলিউশন সৃষ্টি করা হয়। অ্যাকচুয়ালি আসলে মানুষ হত্যা করাই হয়নি, এক ধরনের মানে ভ্রমের মধ্যে মানুষ থাকে। তবে হ্যাঁ, এটা সত্য যে যার উপর এটা প্রয়োগ করা হয় সে ওই সময় সেন্সলেস থাকে বা এরকম কিছু একটা অবস্থায় থাকে।
আর আমরা এখন বিভিন্ন সময় জাদু দেখি যে হাত পা কেটে আলাদা করে ফেলতেছে, এগুলো টোটালি কিন্তু মানে টেকনোলজি এবং মানে কারসাজি, প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের কারসাজি। এটা মূল জাদু বলে কিছু না, কিন্তু অ্যাকচুয়ালি ওই এখন যেটা বললাম যে জাদুকর যেটা করেছিল এটা কিন্তু সত্যি জাদু। তো যাই হোক, এরপরে যেটা হয় সেটা হলো যে এই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা, উনি ওনার এলাকার নাসির হুজুর নামে একজন খুব আল্লাহ আল্লাহ লোক ছিলেন, তো তার কাছে বায়াত গ্রহণ করেন এবং এই সব ধরনের জাদু, এই সমস্ত কালো জাদু সব যা জানতেন সব কিছু ছেড়ে দেন এবং একদম টোটালি উনি নিজেকে বদলে ফেলেন এবং উনি একজন ইমানদার পরহেজগার মুসলমান হয়ে যান। 2004 সালে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা মারা যান এবং উনি যেদিন মারা যান, ওই যে কাঁঠাল গাছের কথা বলছিলাম প্রিয় লিসেনার, যে কাঁঠাল গাছের দুটো জিনকে উনি বেঁধে রেখেছিলেন, উনি মারা যাওয়ার মানে যেদিন মারা যান ওই দিনই ওই কাঁঠাল গাছের পাতা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং সবাই বলে যে উনি যেদিন মারা যান সেদিন ওই কাঁঠাল গাছও মারা গিয়েছিল। কাঁঠাল গাছের সাথে ওনার কি সম্পর্ক ছিল এটি নিশ্চিত না, আমজাদ মোল্লা ভাই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এটা একটা রহস্য, হয়তো বা কোনো একটা ব্যাপার ছিল, থাকতে পারে, জাদু টোনার ব্যাপারও থাকতে পারে বা এমনি অন্য বিভিন্ন ব্যাপারও থাকতে পারে, এটা আমরা নিশ্চিত নই। তো আমজাদ মোল্লা ভাই ওনার দাদার জন্য দোয়া চেয়েছেন, কারণ উনি কিন্তু ওই ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিয়ে তওবা করে উনি একদম ধর্মের পথে ফিরে এসেছিলেন, বাকি জীবন মানে ধর্মকর্ম করে উনি কাটিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি মাফ করে দিক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, যেহেতু উনি ওই পথ থেকে ফিরে এসেছিলেন, তওবা করেছিলেন, সুতরাং এরপরে তো আর কোনো কথা থাকে না। প্রিয় লিসেনার্স, আশা করছি আমজাদ মোল্লা ভাইয়ের পাঠানো ওনার দাদার সাথে ঘটে যাব না বা ওনার দাদা কেন্দ্রিক ঘটনা আপনাদের সকলের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বরিশালের শায়েস্তাবাদ থেকে মোহাম্মদ রায়হান। রায়হানের একটি ঘটনা কিছুদিন আগেই আমরা প্রচার করেছিলাম, যে ঘটনাটি রায়হানের নিজের সঙ্গে ঘটেছিল। আর এখন যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি রায়হানের নিজের সঙ্গে না ঘটলেও রায়হান এই ঘটনার কিছু একটা অংশ প্রত্যক্ষ করেছে এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি রায়হানের সম্পর্কে মামি হন। শুরুতে বলে দেই ঘটনাটির সময় 2022 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে, এমন একটি সময়, মানে খুব বেশি দিন আগের নয়। আর ঘটনাটি ঘটেছে এই শায়েস্তাবাদ এলাকারই হবিনগর গ্রামে। রায়হানের নানারা 7 ভাই, আর এই 7 ভাই যেই জায়গাতে বসবাস করেন, বিশাল একটি এরিয়া নিয়ে, ওনারা যেই জায়গাতে বসবাস করেন এই জায়গাটি ইংরেজির ছোট হাতের আই বর্ণের মতো। আমরা যদি ইংরেজির ছোট হাতের আই বর্ণ লিখতে যাই তাহলে আমরা দেখতে পাই যে একটি দাড়ির মতো চিহ্ন দিতে হচ্ছে এবং তার উপরে একটি বৃত্তাকার ছোট্ট ডট চিহ্ন দিতে হচ্ছে। তো মূলত ওই এরিয়াটা, মানে যে জায়গাতে রায়হানের 7 নানারা বসবাস করেন পারিবারিকভাবে একই জায়গায়, তো ওনাদের জায়গাটা উপরে ড্রোন থেকে দেখলে বা পাখির চোখে দেখলে ঠিক ইংরেজি আই বর্ণের মতো মনে হবে, কিন্তু আমরা কিন্তু এই জায়গাটি ছোট ভাবার কোনো কারণে, এটা কিন্তু অনেক বিশাল এরিয়া নিয়ে। ওই গোল যেই জায়গাটা, এই জায়গাটা মূলত ওনারা সবাই থাকেন, 7 ভাই থাকেন, মানে 7 নানারা থাকেন, তার সন্তান সন্ততি সবাই মিলে থাকেন সেখানে। আর ওইখান থেকে একটি লম্বা রাস্তার মতো বের হয়ে গেছে আর কি ওই জায়গা থেকে, এই জন্য সেটা আই বর্ণের মতো দেখা যায়। তো রায়হানের যেই 7 নানা, এই 7 নানার মধ্যে 2 নানা ওই রাস্তা দিয়ে মূলত ওই বৃত্তাকার এরিয়াতে ঢোকার সময়ই সামনের দিকে 2 নানা থাকেন, আর অন্য 5 নানা ওনারা পেছন দিকে থাকেন। আর পেছন দিকে মূলত দেখা যাচ্ছে যে অনেক পুরাতন গাছালি, তারপরে ঝোপ জঙ্গল এরকম আছে। তো ঘটনাটি যেই পরিবারের সঙ্গে ঘটেছে সেটি হচ্ছে রায়হানের এক নানাটি, সেটা হচ্ছে জনি নানা। এই জনি নানার এক ছেলে রয়েছে, তার নাম হচ্ছে মানিক, আর এই মানিকের স্ত্রী হচ্ছে সোনিয়া। মূলত এই ঘটনাটি তার মামি সোনিয়ার সঙ্গে ঘটেছে।
তো এখন মূল ঘটনাতে চলে যাই, যে যে সময় থেকে ঘটনাটি শুরু হয়েছিল আর কি। রায়হানের মামা মানিক উনি এক রাত্রে শোল মাছ কিনে নিয়ে আসেন। বরিশাল তো নদী এলাকা, অনেক ধরনের মাছই পাওয়া যায় সেখানে। তো শোল মাছ কিনে নিয়ে এসে ওনার স্ত্রীকে, মানে ওনার স্ত্রী সোনিয়া, তাকে রান্না করতে বলেন। তো মানিকের আবার 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে। তার মধ্যে সবচেয়ে বড় মেয়ে, তার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর বা সর্বোচ্চ 9 বছর, এরকম একটা বয়স আর কি তার। তো এই সোনিয়া মামি সে তো রান্না করছে, রান্না শুরু করে দেয় আর কি। মোটামুটি মাছ কাটা শেষ, প্রসেস করছে সব কিছু। এখন যেহেতু উনি রান্না করছে, তো ছোট বাচ্চারা যাতে ওনাকে বিরক্ত না করে, এই জন্য রায়হানের যে মামা মানিক মামা উনি কি করছেন, ওনার অন্য যে ছোট ছোট 2 সন্তান তাদের সঙ্গে খেলাধুলা করছেন, তাদেরকে ব্যস্ত রাখছেন যাতে মাকে ডিস্টার্ব না করে। আর ওনার যে বড় মেয়ে, সেই বড় মেয়ে তার মাকে রান্নার কাজে সাহায্য করছে। মাছ রান্না শুরু হয়ে যায়, আর চুলা তো লাকড়ির চুলা, বিভিন্ন শুকনো খড়ি দিয়ে দাও দাও করে চুলায় আগুন ধরিয়ে দেয়। রান্নাঘরে কিন্তু আবার ইলেকট্রিসিটি আছে, মানে ওখানে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এখন বিদ্যুৎ যেহেতু চলে গিয়েছে, স্বাভাবিকভাবেই এই সোনিয়া মামি তার যে বড় মেয়ে তাকে বলে যে ঘর থেকে একটি কুপি নিয়ে আসতে, কুপি জ্বালিয়ে এখানে নিয়ে আসতে, বা কুপিটা সাথে করে নিয়ে আসতে, এখানে তো আগুন আছেই, সেখান থেকে ধরিয়ে ফেলবে। তো তার বড় মেয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে ঘর থেকে ম্যাচ দিয়ে ওখান থেকে কুপিটা জ্বালায়। কুপিটা জ্বালিয়ে সে রান্নাঘরের দিকে আসছিল। রান্নাঘরে কিন্তু ওই যে চুলা কিন্তু দাও দাও করে জ্বলছিল, মানে মাছ কিন্তু রান্না হচ্ছে। আর চুলার যে আলো, এই আলোয় কিন্তু রান্নাঘরের বিভিন্ন জায়গা আলোকিত হয়ে গেছে, সেখান থেকে কিন্তু স্পষ্ট সোনিয়া মামিকে দেখা যাচ্ছিল। মানে তার মেয়ে কিন্তু তার মেয়ে কিন্তু দূর থেকেই তার মাকে দেখতে পাচ্ছিল। এখন সে যখন রান্নাঘরের কাছাকাছি চলে এসেছে, হঠাৎ করে ভয়ানক একটি ঝড়ো বাতাস এমনভাবে রান্নাঘরের কাছে এসে আঘাত করে, এক ঝড়ো বাতাসে ওই মেয়ের হাত থেকে ওই কুপিটা নিচে পড়ে বন্ধ হয়ে যায়। এবং ঝড়ো বাতাসটা এমন ছিল যে ওই চুলা দাউ দাউ করে যে চুলা জ্বলছিল, এই চুলাটা একদম সেকেন্ডেরও অল্প সময়ের মধ্যে ধপ করে নিভে যায়। মানে এত বাতাস, কিন্তু আমি বলছি এবং ওনারা, রায়হান আমাকে বলছে যে বাতাস ঠিক আছে, কিন্তু তাই বলে কি এক বাতাসে একদম দাউ দাউ করে ধরন্ত চুলা, যেখানে মোটা মোটা খড়ি জ্বলছিল, সেই চুলা একবারে নিভে যাওয়া সম্ভব একটা বাতাসে? আবার বাতাস কিন্তু যেই দিক থেকে আসছিল, ওই দিকটা কিন্তু চুলার উল্টা দিকে ছিল, মানে চুলার তো একটা পাশ বেড়া ছিল। তো সেইখান থেকে বাতাস তো এসে চুলায় সরাসরি হিট করেনি, হিটটা করেছে তার মেয়ের গায়ে, যে কুপি নিয়ে আসছিল, কুপিটা ধরিয়ে। তো বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত এবং ভয়ানক। তার মেয়ের হাত থেকে কুপি পড়ে যায়, কুপি পড়ে নিভে যায়। ওদিকে চুলায় তরকারি হচ্ছিল, দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মা চুলার পাশে বসা। হঠাৎ করে সে চুলার আগুন একই সাথে ধপ করে নিভে যায়। ওই সময়ে সোনিয়া মামির যে বড় মেয়ে, সে ও মাগো বলে একটা জোরে চিৎকার দেয়। এখন সে ওই সময়টাতে তার মায়ের পাশে কোনো অবয়ব দেখেছে কি দেখেনি, সে আসলে নিশ্চিত করে বলতে পারে না যে আদৌ সে দেখেছে কি দেখেনি, এটা ঠিক ওইভাবে বলতে পারে না। তবে সে প্রচন্ড ভয় পায়। হয়তো সে কিছু দেখেছিল, বা চোখের বা দেখার ভুল বা দৃষ্টি ভ্রম হতে পারে। সে যখন রান্নাঘরের দিকে তাকিয়েছে, তার মায়ের দিকে তাকিয়ে ও মা গো বলে এরকম জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। তখন ওইদিকে কিন্তু ওই যে মানিক মামা বাচ্চাদের নিয়ে খেলছিল,
হঠাৎ করে এই ধরনের একটা দমকা বাতাস, অথচ শীতকাল, চারদিকে গাছের পাতাও মানে কোনো পাতা টাতাও নড়ছে না, এইভাবে দমকা বাতাস কিন্তু আসার কথা নয়। কিন্তু দমকা বাতাসটা এসেছিল রান্নাঘরের পেছন দিক থেকে। যাই হোক, বিষয়টি খুবই অদ্ভুত লাগে। মানিক মামা দৌড়ে চলে আসে, তো আবার চুলা জ্বালানো হয়, মানে সবকিছু আবার স্বাভাবিক করে ফেলে। তো ওই রাত্রে ঘটে আরো একটি ঘটনা। সবার খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে গেছে। এর মধ্যে এই সোনিয়া মামি, ওনার কি হয় যে উনি চিন্তা করেন যে আরে ঘরে তো পানি নেই, খাওয়ার পানি নেই, রাতের বেলা তো পানি আনতে ভুলে গেছে, যদি বাচ্চা কাচ্চা ওঠে পানি খেতে চায় তখন কি করবো। আর ওনারও পানি পিপাসা লেগেছিল। তো উনি চিন্তা করেন যে সবাই তো ঘুমিয়ে আছে শীতের সময়, এখন কাউকে না ডাকি, আমি গিয়ে কলপাড় থেকে একটু পানি নিয়ে আসি, নিজেও খাবো এবং রাত্রেবেলা যদি কেউ খেতে চায় বাচ্চা কাচ্চা বা ওনার হাজব্যান্ড মানে মানিক মামা, তাহলে তাকে খাওয়াবেন। তো ওই চিন্তা করে উনি ঘর থেকে বের হয়েছেন। এমনিতে যদি ঘরের বাইরে ওয়াশরুম রয়েছে, যদি কখনো রাত্রেবেলা যাওয়ার দরকার হয় উনি ডাকেন, কাউকে না কাউকে ডাকেন, কিন্তু এখন চিন্তা করলেন যে থাক, এখন আর রাত্রেবেলা ডাকবো না, যেহেতু ওয়াশরুমে যাচ্ছি না, কলপারে যাব। তো এই চাপ কলের কাছে যাওয়ার জন্য উনি ঘর থেকে বের হয়েছেন এবং উনি ওই কল চাপছিলেন, যে পানি ভরছিলেন। কলটা ছিল কিন্তু ওই রান্নাঘরের কাছাকাছি আর কি, কারণ রান্না করার সময় তো পানি নিয়ে মানে আসতে হয় রান্নাঘরে রান্নার কাজে সহযোগিতার জন্য। তো এর মধ্যে কি হয়, এখন মানে এই সেম ঘটনাটা যেমন চুলায় যখন রান্না করছে তখন যে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, ঠিক তখনও ওই কলপারের কাছে কিন্তু লাইট আছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যখন চলে গেছে ওনার মানে শরীর এক ধরনের শিহরণ জাগে, মানে এক ধরনের ভয়ের এক ধরনের শিহরণ জেগে ওঠে হঠাৎ করে। তো উনি কিন্তু মানে কিছুটা ভয় পেলে উনি ওনার মতো করে পানি ভরে যখনই ওনার ঘরে ঢোকার জন্য মানে কলপাট থেকে বডিটাকে ঘরের দিকে মুখ করে ঘুরিয়েছেন, তখনই দেখেন সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে ওই অবয়বটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল এবং এটাও দেখা যাচ্ছিল ওই অবয়বের মুখটা কিন্তু স্বাভাবিক মানুষের মতো নয়। মানুষের মুখে যদি মাংস না থাকে, চামড়া না থাকে, কেমন দেখা যায়? কঙ্কাল বা মাথার খুলি বা মাথার যে মাথাটা অবস্থা যেটা আমরা মানে মৃত ব্যক্তির বা কঙ্কালের অবস্থা দেখি, ঠিক তেমন মনে হচ্ছিল। এবং রায়হান আমাকে এটাও বলেছে যে আমরা যে ঘোস্ট রাইডার, বিখ্যাত একটা হলিউডের সিনেমা, যেখানে দেখা যায় যে হঠাৎ করে ওই যে নায়ক তার মাথাটা কঙ্কালের মতো হয়ে গেছে এবং শরীরে আগুন জ্বলে ওঠে ধপ করে। তো রায়হানের মামি দেখছিল হঠাৎ করে ওই অবয়বটার শরীরে আগুন জ্বলে উঠেছে। উনি তো আর এরকম ঘোস্ট রাইডার মুভি টুভি দেখেনি কখনো, জাস্ট আমরা যাতে সহজে বুঝতে পারে এই জন্য রায়হান আমাকে বলেছে যে ঠিক এমনটা হুবহু ওরকম না, হয়তো বা ওই রকম আর কি। তো যার সঙ্গে ঘটে সে তো আসলে অত ভালো করে ওই সময় খেয়াল করতে পারে না বা ওরকম সেন্স কাজ করে না। তো যাই হোক, অনেকটা ওই রকম যে হঠাৎ করে ওই অবয়বের শরীরে মনে হচ্ছে আগুন জ্বলে উঠেছে, চারদিক আলোকিত হয়ে গেছে। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনার চিৎকারে ঘরের ভেতর থেকে উনি দুইটা চিৎকার দিয়েছেন। প্রথমে একবার চিৎকার দিয়েছেন, পরের বার আরেকবার চিৎকার দিয়েছেন। প্রথম চিৎকারটা ওনার হাজবেন্ড শুনতে পায়নি, কারণ তখন তিনি ঘুমিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় চিৎকারটা শুনতে পেয়েছে। দ্বিতীয় চিৎকারটা শুনে উনি বলে যে কি ব্যাপার, চিৎকার হলো কোথায়? উনি দেখেন ওনার স্ত্রী পাশে নেই। তখন আবার ঘরের দরজা খোলা, তখন উনি ঘর থেকে বাইরে বের হন। ঘর থেকে বাইরে বের হন তখন কিন্তু ইলেকট্রিসিটি নাই ওই সময়। বাইরে বের হওয়ার পরে উনি দূরে দেখেন চাঁদের আলোতে ওনার স্ত্রী উঠোনে পড়ে আছেন, মানে বারান্দার কাছাকাছি চলে এসেছিলেন। যখন দৌড় দিয়েছিলেন ভয়ে ওই বারান্দার কাছাকাছি চলে এসেছিলেন, তখন মানে ওইটা দেখে ওনার স্ত্রীকে উদ্ধার করার জন্য উনি নিজে একটা দৌড় দিয়েছেন।
ওই দৌড় দিয়ে উনি নিজেও পড়ে যান, পড়ে গিয়ে উনি আবার ব্যথা পান। যাই হোক, পরে উনি ওনার স্ত্রীকে আবার তুলে নিয়ে ঘরে নিয়ে আসেন। ঘরে নিয়ে আসার পরে তাকে আবার জ্ঞান ফিরান। উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন, জ্ঞান ফিরান। জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তিনি বিষয়টা বলেন। তো যাই হোক, তখন বাড়ির অন্য সদস্যরা বলে যে হয়তোবা ভুল টুল দেখেছে বা এরকম কিছু, এইগুলা বলে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু আসলে তো উনি জানেন যে উনি কি দেখেছেন, তাই না? তো এই ঘটনার পরে আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো যে এটাই হলো বেশ মারাত্মক একটি ঘটনা। রাত তখন প্রায় মধ্যরাত, রাত 2টো কি 2:30 বাজে। এমন একটা সময় হঠাৎ করে এই মানিক মামা তার ছোট মেয়ের কান্নাকাটিতে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম ভেঙে দেখেন যে তার ছোট মেয়ে বিছানা থেকে নিচে ফ্লোরে পড়ে আছে এবং মনে হচ্ছে তার শরীরে আঘাত লেগেছে, কান্নাকাটি করছে। তখন উনি উঠে বলে, কি ব্যাপার মা, কি হয়েছে, কান্নাকাটি করছো কেন? এই কথা বলতে বলতে উনি পাশ থেকে গড় 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 শব্দ শোনা যাচ্ছে। পাশে তাকিয়ে দেখে যে ওনার স্ত্রী সোনিয়া, সে আরেকটি বাচ্চাকে কোলে নিয়ে তার গলা চেপে ধরে রেখেছে এবং 5 জন মানুষ একসাথে কথা বললে, একসাথে কথা যদি বলে তাহলে কেমন শোনা যায় এমন কণ্ঠে বলছে, তোরেও খাবো, তোর ছেলেপেলেগুলোকেও খাবো, বাঁচতে চাইলে দ্রুত এগুলোরে আমার সামনে থেকে সরা। এই দৃশ্য দেখার পর মানিক মামা প্রচন্ড ভয় পায়। উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ওদিকে ওনার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে ওনার যে শরিক আত্মীয় স্বজনরা আছে তারা চলে আসে। কি হয়েছে? তখন সবাই এসে দেখে যে এই সোনিয়া মামি, ওনার চুল এলোমেলো, ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে এবং সে বাচ্চাদেরকে আঘাত করার চেষ্টা করছে। সবাই এসে দ্রুত বাচ্চাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এখন মানিক মামা এত রাতের বেলা কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না। ওনার স্ত্রীর এমন আচরণ এবং এমন কণ্ঠস্বরে উনি খুবই ভীত হন। উনি যে কাজটি করেন সেটা হলো দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের দরজাটা বাইরে থেকে লক করে দেন। যেই না লক করেছেন, ভেতর থেকে ধুমধাম শব্দ, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে একাকার করে ফেলছে, তছনছ করে ফেলছে সবকিছু। আর চিৎকার করে বলছে, দরজা খোল, দরজা খোল, এভাবে আমাকে আটকে রাখতে পারবি? তো এইভাবে কিন্তু চলতে থাকে। এদিকে মানিক মামা ঘটনার আকস্মিকতায় কি করবে না করবে কিছুই বুঝে পাচ্ছে। এদিকে ওনার 3টা বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করতেছে যে মায়ের কি হলো। এদিকে ওনার যে আত্মীয় স্বজন তারা চলে এসেছে, উঠানে লোক ভরে গেছে, কারণ ওনার আত্মীয় স্বজন তো একই জায়গায় থাকে। যখন ফজরের আজান দেয় তখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তখন ঘরের ভেতর থেকে ওই সোনিয়া মামি দরজা ধাক্কাতে থাকে। তখন বলে যে, কি হলো, তোমরা আমাকে দরজা আটকে রেখেছো কেন বাইরে থেকে? খোলো, ফজরের আজান দিয়েছে তো, নামাজ পড়বো। এখানে একটি বিষয় বলে রাখি, সোনিয়া মামি কিন্তু নামাজ কালামি একজন পরহেজগার মহিলা এবং উনি পারতপক্ষে খুব ইমার্জেন্সি ছাড়া বাহিরের মানুষদের সাথে বা সামনে খুব একটা যান না। তো তখন উনি বলেন যে নামাজ পড়বো। তখন দরজা খুলে দেয় ভয়ে ভয়ে, মানিক মামা দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে দেখে যে না, সবকিছু স্বাভাবিক, একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই। মানে একটু আগে যে কি হয়েছে সেটা সোনিয়া মামি কিছুতেই মনে করতে পারে না যে অ্যাকচুয়ালি আসলে তার সাথে কি হয়েছে। তো যাই হোক, আত্মীয় স্বজনরা পরামর্শ দেয় যে তোমার বউর কোনো সমস্যা হয়েছে, দ্রুত কোনো কবিরাজ দেখাও, ডাক্তারে কাজ হবে না। এখন কবিরাজ তো হুট করে পাওয়া যায় না, আসলে একটু সময়ও লাগে। খুঁজছিল তারা মনে মনে, পরদিন থেকে খোঁজা শুরু করে যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা, মানে কবিরাজ দেখানোর আগে আরেকটি ঘটনা ঘটে। ওই জনি নানার বাড়িতে আর কি, মানে এই মানিক মামার মানে বাড়িতে কিছু আত্মীয় স্বজনরা আসে। আত্মীয় স্বজনরা আসার পর জনি নানার ছেলে যেহেতু মানিক মামা,
তো জনি নানাও কিন্তু ওই নিজের ছেলে পেলে, বেটার বউ, নাতি নাতনি নিয়ে আর কি থাকেন আর কি, সবাই একসাথে। তো কিছু আত্মীয় স্বজনরা আসে, আত্মীয় স্বজন আসার পরে ওই আত্মীয়র মধ্যে এই যে রায়হানও এসেছিল তখন বেড়াতে আসে। মোটামুটি চলছিল ভালোই বেড়ানো। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। এটা ঘটে দিনের বেলা ঘটনাটা ঘটে সেটা হলো যে দুপুরবেলা মানিক মামা খাবার খাচ্ছিল, তার সন্তানাদি নিয়ে খাবার খাচ্ছিল। তো মাছের যে বাটি, এই বাটিটা থেকে মাছ যখন মানিক মামার প্লেটে উঠিয়ে দেবে, হঠাৎ করে এই বাটিটা হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। মানে বাইরে ওনাদের জানালার ওই পাশটাতে একটু জঙ্গলের মতো আছে আর কি, ওই দিকে তাকায়। মানিক মামা খেয়াল করেছে যে তার স্ত্রী সোনিয়া ওইদিকে তাকিয়েছেন, কিন্তু উনি খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে খেয়াল করে ওনার স্ত্রী নেই। কি ব্যাপার, কই গেল? মাত্র না এখানে ছিল। ওদিকে কিন্তু ওনার সাথে ওনার বাচ্চারাও খাওয়া দাওয়া করতেছিল। তারা বলে যে আসলেই তো কই গেল, এত দ্রুত মুহূর্তের মধ্যে সে কোথায় গেল? বিষয়টা সন্দেহ লাগে। তখন মানিক মামা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বাইরে চলে আসে, বাইরে খুঁজতে থাকে কোথায় গেল। তখন উনি রান্নাঘরের পেছন দিকটাতে একটু উকি দেন। উনি দেখেন যে ওই রান্নাঘরের ওই সাইডটাতে জঙ্গল রয়েছে। তার স্ত্রী সোনিয়া হনহন করে ওইদিকে হেঁটে যাচ্ছে। উনি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান। উনি বুঝতে পারেন যে সোনিয়া এইভাবে হেঁটে যাচ্ছে, এটা তো কোনো স্বাভাবিক মানুষের হাঁটা না, এত দ্রুত গতিতেও তো হাঁটে না। উনি দেন পেছনে দৌড়। উনি দৌড়াচ্ছেন ওনার পেছনে, ওনার স্ত্রীর পিছনে। ওইখানে যে ঘন জঙ্গল আছে, ওই ঘন জঙ্গলের খুব কাছে চলে এসেছে, এবং যখনই জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে যাবে এমন সময় উনি ওনার স্ত্রীর গায়ে গিয়ে টাচ করেন পেছন থেকে, মানে হাত টেনে ধরেন। যখনই হাত ধরেছে সাথে সাথে ওই সোনিয়া মামি অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই জায়গাটাতেই, মানে তার কোনো সেন্স নাই আর। তখন আবার তাকে ধরে নিয়ে আসা হয়। উনি আসলে কিছুই বলতে পারেন না যে কি হয়েছিল। উনি ওই দিকে তাকিয়ে কাকে দেখেছেন উনি বলতে পারেন না। উনি তো বলেন যে আমি তো তরকারি বাড়ছিলাম, তারপরে কি হয়েছে উনি জানে না। যাই হোক, ওই রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। সেটি হলো যে সবাই তো আত্মীয় স্বজনরা আসছে, ওই যে রায়হানরাও আসছে। ওই মানে রাতে ওই রায়হান বলে যে ওই তার মামাকে, মানে মানিক মামাকে বলে যে মামা আজকে তেলাপিয়া মাছ খাবো। তো রায়হানের সাথে কিন্তু তার আর একজন আত্মীয় এসেছে, তিনি আবার একটু বয়স্ক লোক, তিনি আবার মাছ ধরতে খুব পছন্দ করেন। এখন রায়হান মানিক মামাকে বলছেন মামা তেলাপিয়া মাছ খাবো, তেলাপিয়া মাছ আনো। তার মামিকে বলে যে ভালো করে তেলাপিয়া মাছ রান্না করো। তো ভালো কথা, মামা তেলাপিয়া মাছ নিয়ে আসে। এদিকে সন্ধ্যার পরে সবাই গল্প গুজব করছে, বেশ ভালোই কথাবার্তা হচ্ছে, যে যেহেতু আত্মীয় স্বজন এসেছে অনেক হাসি তামাশা চলছে। এখন এই যে জনি নানা, যে মানে সোনিয়া মামির শ্বশুর, তো সোনিয়া মামির শ্বশুর জনি নানা উনি আবার মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। তো সোনিয়া মামি জানে যে তার শ্বশুরের জন্য একটু ভাজা মাছ রেখে দিতে হয়, উনি ভাজা মাছ খেতে খুব পছন্দ করে। এখন ওই জনি নানা ঘরের মধ্যে ছিল, আর উনি বুঝতে পারছিলেন যে তার বেটার বউ সোনিয়া উনি রান্নাঘরে রান্না করছে। উনি চিন্তা করেছেন যে হয়তোবা মাছ, মানে ভাজা মাছ, যেহেতু এখনই তরকারি রান্না করে মাছ একটু ভেজে তাকে দিয়ে যাবে। তো উনি ওই অপেক্ষায় আছেন আর কি, কারণ এটা সবসময় সেটা দেন সোনিয়া মামি। টুকটাক শব্দ হচ্ছে রান্নাঘরে, রান্নার শব্দ, টুংটাং শব্দ হাঁড়ি পাতিলের। হঠাৎ করে মনে হলো যে বেশ খানিকক্ষণ কোনো শব্দ হয় না, আর মাছ পোড়া পোড়া গন্ধ আসে নাকি। কি ব্যাপার, কি হলো? তখন ওই জনি নানা দরজা দিয়ে একটু বের হন, যে কি হয়েছে, রান্নাঘরে কোনো শব্দ পাই না। বের হয়ে গিয়ে দেখেন যে রান্নাঘরে ওই কড়াইতে মাছ, ঠিকই ওই সোনিয়া মামি তার শ্বশুরের জন্য ভাত ছিল, কিন্তু সেটা মানে মানে এটা বার্ন হয়ে গেছে, একদম পুড়ে গেছে, এবং নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সেখানে তার বেটার বউ মানে সোনিয়া মামি নেই। তখন জনি নানা চিৎকার দিয়ে ওঠে, মানিক সোনিয়া কই,
সোনিয়া তো নাই, এখানেই তো ছিল, রান্নাঘর থেকে কই গেল? মাছ তো পুড়ে যাচ্ছে, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। তখন সবাই দৌড়ে আসে যে কি হয়েছে, কই গেল। ওই সময় রায়হানও ছিল। তখন তারা সবাই মিলে তাকে খুঁজতে থাকে। ওই যে রায়হানের যে আত্মীয়, তিনি বলেন যে যেহেতু রান্নাঘরের এখান থেকে তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই রান্নাঘরের পেছন সাইডে, এই সাইডে তাকে পাওয়া যাবে। রান্নাঘরের থেকে একটু সাইডে একটা ডোবার মতো ছিল, সেখানে মাছ চাষ করা হতো আর কি। ওখানে মাগুর মাছ, বিভিন্ন ধরনের মাছ, এগুলো চাষ করা হতো। তো ওনারা কি করেন, ওই সময় কিন্তু অন্ধকার, মানে সবাই দৌড়ে বের হয়ে গেছে, কার হাতে মোবাইল আছে কি টর্চ আছে এগুলো নিয়ে আসলে অতটা খেয়াল নাই, সবাই দৌড়ে বের হয়ে গেছে। রায়হানের হাতে কিন্তু আবার মোবাইল, সেও দৌড়াচ্ছে, মানে যে যেদিকে পারছে তাকে খোঁজার চেষ্টা করছে। যখন রায়হান ওই পুকুরের কাছে গেছে, তখন ওই মানে দুইজন ব্যক্তি তার মামিকে আবিষ্কার করে, রায়হান এবং তার সাথে আরেকজন যে আত্মীয় আছে সে। তারা দেখে যে পুকুরের চারদিকে যে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, মানে পাতলা ওই এক ধরনের সুতার নেট আছে না, একদম পাতলা কাপড়ের মতো, এগুলো চারদিকে ঘিরে রাখা হয়েছে। তো যে মাছ কখনো বের হয়ে যেতে না পারে, যদি বৃষ্টির কারণে পানি বেড়ে যায়, এই জন্য সময় পুকুরের চারদিকে ঘেরা দিয়ে রাখি। ওই ঘেরাগুলো যখন দেওয়া হয়েছে, ওই নেটগুলো যাতে মানে দাঁড়ানো অবস্থায় থাকে, এই জন্য কিন্তু চিকন চিকন বাঁশ গেড়ে দেওয়া হয়েছে এবং তার সাথে জিআই তার দিয়ে ওই নেটটা বেঁধে দেওয়া হয়েছে আর কি। তো রায়হান এবং তার ওই আত্মীয় তারা দেখে যে সোনিয়া মামি এক পায়ের উপরে, একটা চিকন বাঁশের উপরে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। এটা অসম্ভব একটা জিনিস, শুধু কোনো পাখি ছাড়া ওইখানে মুরগিও যদি দাঁড়ায় তাহলে ওই বাঁশ নড়বড় হয়ে যাবে, এমন একটা অবস্থা। সেখানে সোনিয়া মামি এক পায়ে ওই বাঁশের কঞ্চির উপর দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য যখন তারা দেখেছে, তখন সবাই মানে তারা চিৎকার দিয়ে এসেছে, অন্য লোকও চলে আসতেছে ওইখানে। তো যখন ওনারা কাছে গেছে, মানে রায়হানা যখন কাছে গেছে, সাথে সাথে সোনিয়া মামি ওইখান থেকে ঠাস করে মাটির উপর পড়ে যায়, মাটির উপর পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রিয় লিসেনার্স, একটা মানুষ কি কখনো এত মানে নড়বড়ে একটা জিনিসের উপর দাঁড়াতে পারে, যে নড়বড়ে জিনিসের ছোট একটা 2 বছর বয়সী বাচ্চা ধাক্কা দিলেই পড়ে যেতে পারে? নিশ্চয়ই না। তাহলে এই মানুষটা স্বাভাবিক যে ওজন, সেই ওজনটার কি হলো? সে কি আসলে শূন্যে ভাসছিল? মনে হচ্ছিল তাকে দেখে শূন্যে ভাসছে, কিন্তু রায়হানরা দেখে যে তার পা ওই লাঠিটার উপরে আছে আর কি, কিন্তু এক পা। যাই হোক, তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরের দিন অবস্থা যেহেতু খারাপ হয়ে গেছিল, তো তার বাসার থেকে একটু দূরে একজন ভালো কবিরাজের কাছে তারা নিয়ে যান। তো কবিরাজের আন্ডারে তার ট্রিটমেন্ট হতে থাকে। পরবর্তীতে রায়হান জানতে পারে যে ওই ট্রিটমেন্টের মাধ্যমে তার মামি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং তার মামি এখন ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা, যেমন হঠাৎ করে দমকা বাতাসে চুলা নিভে যাওয়া, তারপরে হঠাৎ করে বাহিরে তাকানো, আনমনে তাকানো, তারপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে সে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, সে যদি জঙ্গলের ভিতরে ঢুকে যেত একবার, কি হতো? ভাগ্যিস দিনের বেলা ছিল, সেটা দেখে ফেলেছে, কিন্তু আল্লাহ না করে যদি রাতের বেলা হতো, কারণ রাতের বেলাও কিন্তু সে একবার ভয় পেয়েছিল, ওই যে গোস্ট রাইডার মুভির মতো ওই রকম একটা দৃশ্য সে দেখেছিল। যাই হোক, তিনি এখন সুস্থ আছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা চাইবো না এই ধরনের ঘটনা কার সঙ্গে ঘটুক, তবে এই ধরনের ঘটনা যেন আমাদের সাথে না ঘটে, সেজন্য আমাদেরকেও সচেষ্ট থাকতে হবে। দুষ্টু জিনেরা তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেই, কিন্তু আমাদের যেই কাজটি করণীয় সেটি হচ্ছে অবশ্যই ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেয়া, সূরা ফালাক নাস 3 বার করে পড়ে শরীরে ফু দেয়া। তো এইভাবে যদি আমরা এগুলো পড়ে ঘুমাই, ইনশাআল্লাহ তাআলা আমরা এই সমস্ত বিপদ আপদ থেকে অনেকাংশেই রক্ষা পাবো। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তো আশা করছি প্রিয় লিসেনার্স, রায়হানের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ রায়হান তোমাকে। আশা করছি তুমি আরো অনেক ঘটনা আমাদেরকে পাঠাবা ইনশাআল্লাহ। আর সোনিয়া মামিকেও ধন্যবাদ জানাচ্ছি,
যে আপনার ঘটনাটি রায়হান পাঠিয়েছে এবং আপনারও সুস্থতা কামনা করছি। হোটেল থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে একটা শ্মশান আছে, সেখানে একজন অঘরী থাকে। সেই অঘরীর কাছে যেতে, কারণ সেই অঘরী অনেক কিছু পারত। তো প্রথমে ডলি আপু তাকে না করে দেয়, কিন্তু সেদিন রাতে তার স্বামীর সাথে কথা বলার পরে তারা কনভিন্স হয় এবং ডলি আপুর স্বামী বলে ঠিক আছে, ওই বুয়ার সাথে দুজন মিলে কথা বলবে। সকালে তারা বুয়ার সাথে আলাপ শেষ করে এবং সেই আলাপে ডলি এবং তার স্বামী ঠিক করে যে সে অঘরীর সাথে দেখা করবে। তো একদিন পর তারা সেই শ্মশানে যায়, মূল গেটে দাঁড়ায় এবং সেই বুয়া সেই শ্মশানের পুরোহিতের নাতিকে ডাকে। তাকে নিয়ে যায় বুয়া, প্রথমে সেই অঘরীর সাথে দেখা করে, তারপর বুয়া এসে তাদের নিয়ে যায়। আগে বুয়া তাদের সাথে দেখা করে আসে। তো যাওয়ার সময় বুয়া সাবধান করে দেয় তারা যেন বেশি কথা না বলে এবং যা বলে তারা যেন শোনে। টাকা পয়সার কথা বলা যাবে না, ওরা সাধুর আর টাকা পয়সা নাকি নেয় না। তো খালি বাবা ডাকবার সম্বন্ধে এতে তারা খুশি হবে। তারা সেই সাধুর কাছে যায়। তো তারা দেখে যে খালি গায়ে শরীরে ধুলাবালি, হয়তো অনেকদিন যাবৎ গোসল করে না, কালো শুকনা শরীর, এক হাতে হিন্দু ধর্মের শুল। অঘরীর অন্ধ, মানে অঘরীটা অন্ধ ছিল, মাথার চুলে জট বাঁধা ছিল। তারা তার সামনে বসে। তো বসার সাথে সাথেই সাধু বাংলা ভাষায় কথা শুরু করে, কি রে বাঙালি, অঘরীর কাছে এসেছিস? ভালো ভালো, হবে না হবে না, তোর পেটে আসবে না। তো ডলি আপুর স্বামী তাকে বলে, বাবা আপনি বাংলা জানেন? তো অঘরী বলে, আমি সব ভাষা জানি। এই জায়গার বাতাস আমার কানে কানে কথা বলে, এই জায়গার মাটি আমার সাথে কথা বলে। ওরা বলছে তোদের অন্তরে অনেক জ্বালা। তো ডলি আপু তাকে অনুরোধ করতে করতে মানে বেশ রিকোয়েস্ট করে ফেলে। একসময় অঘরী বলে, ঠিক আছে, আমি এই ঘাটের মানে এই শ্মশানের মহারাজকে বলবো তোর কথা কাল আসিস। তো তারা চলে যে পরের দিন যায় আবার, মানে যেতে বলেছে। যাওয়ার পর অঘরী তাদের বলে, মহারাজ তোকে বাচ্চা দিবেন, একটা নয় 2টা দিবেন। তারপর সেই অঘরী তাদের মানুষের দাঁতের তৈরি মালা, শ্মশানের মাটি ঢেলা, সিঁদুর এবং কিছু সাদা চুন দেয়। তাদের বলে যে সিঁদুর এবং চুন যেন ডলি আপুদের বাড়ির আশেপাশে ছিটিয়ে দেয়, শ্মশানের মাটির সাথে শ্মশানের মাটির সাথে মিশানো সেই চুনটা যেন সেই চারিপাশে ছিটিয়ে দেয় এবং সেই মালাটা যেন বালিশের নিচে রেখে দেয়। তারা যে বালিশে ঘুমাবে, গর্ভের সন্তানের বয়স যখন 1 মাস হবে তখন যেন এই শ্মশানে এসে একটা পাঠা যেন রেখে যায় সেই শ্মশানের মহারাজকে ভোগ স্বরূপ। সেখান থেকে তারা চলে আসে এবং ডলিয়াপুর স্বামী আসলে এই দাঁতের মালা দেখে ভালো লাগছিল না শুরুর থেকেই, কিন্তু ডলিয়াপুর চাপে তিনি আর কিছু বলে নাই। তারা সেগুলো নিয়ে রূপগঞ্জ চলে আসে এবং সেইভাবেই চুন, সিঁদুর এবং মাটি ছড়িয়ে দেয়। তারা দাঁতের মালাটা রেখে দেয় ডলির বালিশের নিচে। সেদিন রাতে ডলিয়াপু অনেক আজে বাজে স্বপ্ন দেখেন। এর কিছুদিন পর স্বপ্নে দেখতে পান অঘরীর মতো কেউ একজন তার ঘরে প্রবেশ করে। তার সাথে ছিল ছোট্ট 2টি ছেলে মেয়ে। সেই সময় তিনি শুনতে পান, এই নে তোকে দিয়ে গেলাম, এবং তখনই ওনার ঘুম ভেঙে যায়। কিন্তু তিনি কিছু দেখলেন না। বেশ কয়েকদিন চলে গেল। ডলিয়াপুর স্বভাব পরিবর্তন হতে লাগলো। একদিন ডলিয়াপু অসুস্থ হয়ে গেল। চেক আপ করে জানা গেল উনি প্রেগন্যান্ট। এতে ডলিয়াপুর পরিবার তো মহা খুশি। কয়েকদিন পর ডলিয়াপু বলছিল সেই শ্মশানে পাঠা দিয়ে আসতে হবে। তো ডলিয়াপুর স্বামী বলে, আরে না, দেখো বলছিল 1 মাসের মধ্যে হবে, সেই 1 মাস তো কবই পার হয়ে গেছে, বাদ দাও। আর ওই মালা কোথায় ফেলে দাও, এগুলি ফেলায় দাও, দরকার নেই। না জানি না কি করে এই সাধুরা। স্বামীর কথায় তিনি একমত হয়ে সেই মালাটা তাদের বাথরুমের টয়লেটে এসে ফেলে দেয়। সেদিন রাতে ডলিয়াপুর স্বপ্ন দেখেন সে অঘরীকে। অঘরীর রাগে ক্রোধে রাগান্বিত চোখগুলো জলজল করছিল। সে শুধু তাকে বলে, মহারাজকে অপমান করেছিস, তোর ভোগ তাকে দিসনি, মহারাজ এবার তোকে তোর ভোগ বানিয়ে ফেলেছে। এটা বলার সময় তিনি দেখতে পেলেন তার পাশে বিভৎস এক মূর্তি মুখ হা করে তার মুখে কামড় দিয়ে ধরে। তখনই তার ঘুম ভেঙে যায়। উনি জেগে উঠে দেখেন সে অঘরী তখনও দাঁড়িয়ে আছে। তা দেখে তিনি খুব ভয় পেয়ে যান। তিনি শুনতে পান অঘরী তাকে বলছে, এই নে তোর সন্তানদের। এটা বলার পর ছোট্ট 2টি ছেলে মেয়ে তার খাটের নিচে থেকে বের হয়ে তাকে মা মা বলে ডাকতে থাকে। তিনি দেখতে পান সেই বাচ্চাদের দাঁতগুলো শুয়ের মতো দেখতে। এর মধ্যে একটা বাচ্চা তার হাতে কামড় বসিয়ে দেয় এবং তিনি চিৎকার করে ওঠেন। তার হাতের কামড়ের যন্ত্রণা ছিল বিষের মতো। তো ডলিয়াপুর স্বামী উঠে গেল, দেখতে পেল ডলি মৃগী রোগীদের মতো কাঁপছে, কেঁপে কেঁপে উঠছে। এরপর থেকে তারা অনেক হুজুরের কাছে যায়, এবং কি ডলিয়াপুর স্বামী মাদ্রাজে পর্যন্ত গিয়েছিলেন মাস 3 আগে, কিন্তু তিনি যে জানতে পারেন সেই অঘরী মারা গেছে। এদিকে ডলিয়াপুর দিনরাত সব সময় সেই বাচ্চা দুটাকে দেখতে পেত, যেটা আর কেউ দেখতো না। দিনে তারা খেলাধুলা করতো, রাতে তারা ডলিয়াপুরকে ভয় দেখাতো। একদিন রাতে ডলিয়াপুর ঘুম থেকে উঠে দেখেন বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দ। তিনি বাথরুমে যান, যে দেখতে পান সেই বাচ্চা 2টা পানি নিয়ে খেলছে। আর যখনই তিনি বের হয়ে যাচ্ছিলেন
তখনই কোনো কিছু তাকে হ্যাচকা টান দিয়ে বাথরুমে ফেলে দেয় এবং তিনি বুঝতে পারেন তার পা কিছু দিয়ে বেঁধে ফেলা হয়েছে এবং তার হাত দুটা সেই ছোট্ট বাচ্চা ধরে রেখেছিল। তিনি ছোটার চেষ্টা করছিলেন, চিৎকার করছিলেন, তার চিৎকার কেউ শুনছিল না। আপনি বোঝেন বাথরুমের মধ্যে কেউ আপনাকে হাত ধরে রাখছে, সেই মানুষটাকে আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু আপনি দেখতে পাচ্ছেন, তার হাত ধরে রাখছে, আপনার কি অবস্থা হবে? তিনি দেখতে পান বাথরুমে সেই অঘরী প্রবেশ করলো। তার হাতে লম্বা বড় ধারালো কিছু ছিল এবং সেই অঘরী বিড়বিড় করে বলছিল। আর তখন সেই বাচ্চাটা হাসতে শুরু করলো, পৈশাচিক সেই হাসি। তখন অঘরী তার গলা থেকে সেই ধারালো লম্বা কিছু কেটে দিল। তিনি অনেক চেষ্টা করেছিলেন ছুটে যেতে, কিন্তু তার গলায় অসম্ভব যন্ত্রণা অনুভব করলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটছিল এদিক ওদিক, ওনার নিজের চেহারাতেই পড়ছিল গরম রক্ত। সেই বাচ্চারা তার হাত ছেড়ে দিলে সে দৌড় দিয়ে তার বাবা মার ঘরে গিয়ে গোঙাতে থাকে। তার মনে হচ্ছিল কেউ তার গলা কেটে দিয়েছে। তার বাবা মা তার হুঁশ ফিরিয়ে আনে। হুঁশ আসার পর তিনি যা যা দেখেছেন তিনি তা তার মা বাবাকে বলেন। সারাদিন থাকতো ভীত হয়ে, কারণ দুইটা বাচ্চা সব সময় তার চারপাশে ঘোরাফেরা করত। এদিকে তিনি তখন গর্ভবতী, অনেক হুজুর দিয়ে চেষ্টা করেছেন। ঠিক এই কথাটা যখন ডলির স্বামী বলছিলেন, ঠিক তখনই জাহিদ ভাই একটা চিৎকার শুনতে পায় ডলি আপুর। তিনি চিৎকার করে বলছিলেন, আম্মা আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। ডলি আপুর স্বামী আর জাহিদ ভাই দৌড় দিয়ে গিয়ে যায়, দেখে যে ডলি আপুকে বাথরুমের দিকে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে এবং অলরেডি নিয়ে যাওয়ার পরে সেখানে অনেকখানি পা তার ঢুকে গেছে, হাঁটুর কোমরের ভিতরে হাঁটু ঢুকে গেছে। তিনি তাদেরকে তাকে টেনে উঠানোর চেষ্টা করেন। অনেক টানা হেঁচড়া করার পর তাকে ডলি আপুর স্বামী এবং তাকে বের করেন। তাকে বের করার পরে দেখা গেল যে তার পায়ের মধ্যে কিছু কালো চুল বাঁধা। ডলি আপু হাউমাউ করে কাঁদছিল। তার পায়ের বেশ কয়েকটা জায়গা কেটে গেছে। তার সেবা শুশ্রূষা চলল। জাহিদ ভাই তাদের উঠোনে বের হলো। কি কারণে এমন হচ্ছে এসব ভাবছিল, তখনই দেখলো সেই ছোট্ট দুটো শিশু, যারা আদৌ মানুষ না। জাহিদ ভাই তখনও ভয় পায় নাই। জাহিদ ভাই জিজ্ঞেস করলো, তোমরা কারা, কেন পরিবারকে কষ্ট দিচ্ছ? তখন তাদের মধ্যে একজন, এখন লঞ্চ তো চলে যাবে, লঞ্চ তো আর বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকবে না। এখন তাদেরকে বলে যে আপনারা নেমে যান, সবাইকে নেমে যেতে বলে যে নেমে গিয়ে ওই পাশে কয়েকটা জায়গা আছে, ওখানে গিয়ে দাঁড়ান, লঞ্চ আমরা এখানে দাঁড় করে রাখতে পারবো না, আমাদেরকে যেতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। তখন কি আর করা, ওনারা বৃষ্টির মধ্যেই নেমে যান। এবং এখানে দেখা যাচ্ছে যে যারা নেমেছেন তাদের সকলেরই বাড়ি, অধিকাংশ লোকেরই বাড়ি একদম কাছাকাছি। তো ওনারা মোটামুটি যেহেতু অনেকটা ভিজেই গিয়েছিলেন, ওনারা হেঁটেই যে বাড়ির দিকে চলা শুরু করেন। কিন্তু শফিউদ্দিন ভাইয়ের আসলে ওনার বাসার আশেপাশে কোনো যাত্রী উনি খুঁজে পান না, যার কারণে উনি চিন্তা করেন যে পায়ে হেঁটে গেলেও প্রায় 2 কিলোমিটার পথ হাঁটতে হবে। আর ওই রাতের বেলা, নর্মালি তো রাতের বেলা ওখানে লঞ্চ আসে, ওই সময় তো লঞ্চ আসে না, লঞ্চ আসে হলো সকালের দিকে সাধারণত। এই কারণে ওই সময়টাতে ওখানে কোনো পরিবহন, রিক্সা বলেন, ভ্যান বলেন বা অটো বলেন, কিছুই ছিল না। তো উনি চিন্তা করেন যেহেতু পায়ে হেঁটেই যেতে হবে এবং ভিজেই গিয়েছি পুরোটা, তো আমি হাঁটাই শুরু করি। তো উনি হাঁটা শুরু করেন। যখন মোটামুটি 1 কিলোমিটার পার হয়ে আসছেন এবং আশেপাশে রাস্তার আশেপাশে যখন আর কোনো বাড়িঘর নাই, এমন একটা জায়গায় উনি চলে আসছেন, হঠাৎ করে উনি দেখতে পান যে চাদর পরা একজন লোক পেছনে হাঁটছে। তো উনি দেখে খুব অবাক হন যে একে তো বৃষ্টি পড়ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এর ভিতরে চাদর পরার কি হলো? বড়জোর ছাতা থাকতে পারতো, কিন্তু চাদর পরে হাঁটছে কেন? উনি বিষয়টা চিন্তা করেন। যাক, উনি বিষয়টা অতটা প্রথম দিকে আমলে নেন না, কিন্তু উনি আরেকটু সামনে যাওয়ার পরে, অল্প 3-4 মিনিট সামনে যাওয়ার পরে ওনার মনে হচ্ছিল যে এখন আর একজন লোক না, এখন মনে হচ্ছে যে তার সঙ্গে আরো 2-3 জন লোক যুক্ত হয়েছে। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন আসলেই সত্যি ঠিক একই রকম ভাবে যতটুকু ওই বিজলি চমকানোর আলোতে বা যতটুকু দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল অন্ধকারের মধ্যেই, যে ঠিক একই রকম ভাবে চাদর পরা আরো 3-4 জন লোক ওই প্রথম লোকের সাথে যুক্ত হয়েছে। তখন উনি যেটা করেন সেটা হচ্ছে যে কোনো কথা না বলে হাঁটার গতিটা বাড়িয়ে দেন। তখন উনি ফিল করছিলেন যে এখন আর 3-4 জন লোক পিছনে নাই, এখন মনে হচ্ছে কয়েকশো লোক পিছনে হেঁটে আসছে। তখন উনি চিন্তা করেন যে আসলে এরা কারা, এত রাত্রে তো এরকম লোক আসার কথা না। তখন উনি চিন্তা করেন যে আসলে কোনো ডাকাত না তো, কারণ অনেক সময় রাতের বেলা ওইভাবে ডাকাতি হয়, আর ডাকাতদের তো অনেক গ্রুপ থাকে। দেখা যাচ্ছে কোনো ডাকাত দল এতটাই দুর্ধর্ষ
যে কোনো মানুষকে হত্যা করে ফেলে, শুধু কোনো মালামাল নিয়েই ক্ষান্ত হয় না, মানুষকে মেরেও ফেলে, এরকমও কিছু দুর্ধর্ষ ডাকাত দল অনেক সময় থাকে। তো উনি চিন্তা করেন যেহেতু উনি দীর্ঘ মানে একটি সময় চাকরি করে প্রায় মাসের ঈদের বোনাস টোনাস সহ উনি পেয়ে, যেহেতু ওনার কাছে টাকা আছে, উনি চিন্তা করে এই তথ্য মনে হয় ওরা আগে থেকে পেয়েছে কিনা বা কেউ দিয়ে দিয়েছে কিনা, যে জন্য এতগুলো লোক আসছে আমার কাছে টাকা। বেশ ওনার কাছে অনেক টাকাই ছিল এবং ভালো পোস্টে চাকরি করতেন, মোটামুটি বোনাস টোনাস সহ ওনার কাছে প্রায় মানে 70-80 হাজার টাকার মতো ছিল ওনার ভাষ্য অনুযায়ী। তো উনি চিন্তা করেন যে যদি এরা আমাকে টাকাও নাই মেরেও ফেলে তখন কি হবে, জানটা তো বাঁচানোর দরকার। তখন উনি চিন্তা করেন যে ওনাদেরকে গিয়ে রিকোয়েস্ট করবেন যে ওনাকে যেন না মারে এবং ওনার কাছে যা আছে সেগুলো নিয়ে যেন ওনাকে ছেড়ে দেয়। কথা বলে উনি পিছন দিকে ঘুরে প্রথম যেই লোকটিকে পেয়েছেন যে সবার আগে হাঁটছে, ওনার গিয়ে পা জড়িয়ে ধরেন, পা জড়িয়ে ধরে বলতে থাকেন যে আমাকে মারবেন না, আমার কাছে যা আছে নিয়ে যান, কিন্তু আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। তখন ওই লোকটি কোনো কথাই বলে না এবং যখনই পা জড়িয়ে ধরেছে ওই লোকটি থেমে যায়, এক জায়গায় দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে ওই শফিউদ্দিন ভাই খেয়াল করছিলেন যে পিছনে যারা যারা ছিল সবাই একদম মানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে যায়, কোনো নড়াচড়া নাই। এবং আরও একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে যখন শফিউদ্দিন ভাই ওই লোকটির পা জড়িয়ে ধরেছে, শফিউদ্দিন ভাইয়ের ভাষ্য অনুযায়ী মানে ওনার কাছে মনে হচ্ছিল কোনো একটা লোহার কোনো একটা পাইপ বা কোনো একটা মোটা একটা খাম্বা উনি জড়িয়ে ধরেছেন, আস্তে আস্তে নিয়ে আসছে। সেটা আসলে কিছু মানে অন্য কিছু না, একটা খুব সুন্দর একটি বিড়াল মানে প্রাপ্তবয়স্ক একটি বিড়াল, কিন্তু খুব সুন্দর সাদা ধপধপে একটা বিড়াল। তো কয়েকজন মিলে ওই বিড়ালটাকে দাফন করলো এবং যথারীতি বিড়ালটাকে মাটি চাপা দিয়ে দিল। এবং ওই সময় শফিউদ্দিন ভাই খেয়াল করছিলেন যে আকাশে যে বিজলির চমক, যেই সর্দার যিনি, ওনার চেহারাটা খেয়াল করার উনি চেষ্টা করছিলেন সাহস করে। উনি দেখলেন যে সর্দারের চেহারা আসলেই মনে হচ্ছে যে 100 বছর ঊর্ধ্বে কোনো বৃদ্ধ মানুষ, তাদের মুখের চামড়াগুলো কুঁচকে যায়, এরকম কুচকানো চেহারা। কিন্তু কুচকানো চেহারা হলো বড় গাছ দেখেছিলাম। ওনার সাথে তো বেশ কয়েকজন লোক ছিল, তো উনি বলল যে অন্যদেরকে যে আচ্ছা এখানে আশেপাশে বট গাছ আছে, এরকম বড় কোনো বটার আসা যাওয়া, এই বিষয়টি আজও শফিউদ্দিন ভাইয়ের কাছে রহস্য রয়ে গেছে। শফিউদ্দিন ভাই এখনো জীবিত আছেন, কারণ ঘটনা তো খুব বেশি দিন আগের নয়। উনি বাংলাদেশের খুব স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি করেন। উনি এই গল্পটি আমাকে বলেছিলেন। ধন্যবাদ ডক্টর আলিফ ভাইকে, উনি আমাকে ইনভাইট করেছেন। আর আমি আসলে খুব যে ভালো বেশি গল্প বলতে পারি তা নয়, কিন্তু তারপরেও আমাকে আপনারা যারা শ্রোতা বন্ধুরা আছেন তারা আমাকে চেয়েছিলেন, ডক্টর আলিফ ভাইও আমাকে বলেছিলেন, এই জন্য আমি আসলাম। আমার গল্প বলার ক্ষেত্রে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আশা করি সামনের এপিসোডগুলোতেও আপনাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ডক্টর আলিফ, এবং এই পেজের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফনান ভাই আপনার স্টোরির জন্য, এবং আপনি আমাদের সাথে ঈদে আছেন, আমাদের ফ্যানদের কথাবার্তা রেখেছেন, আপনি বলেছেন আপনি আসবেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি আমাদের সাথে ভৌতিকতার সাথে আছেন, এটাও আমাদের ফ্যানরা জানতে চায় আপনি আমাদেরকে ঘটনা পাঠাবেন কি পাঠাবেন না, কারণ মোস্ট অফ দ্য উইকে সবাই বলে আফনান ভাইকে চাই, আফনান ভাইকে নিয়ে আসেন। তো আপনাদের সবার সামনে আফনান ভাইকে আমরা নিয়ে আসলাম। আশা করছি আপনার ঘটনাটি আপনাদের পছন্দ লেগেছে। আপনারা যারা বাসায় ঈদ করছেন, এর আগে এরকম ঈদ কখনো হয়নি, প্যান্ডেমিক সিচুয়েশন অথবা লকডাউন কন্ডিশনে ঈদ সবার কেমন কাটছে, সবাই মেসেজ করে আমাদের জানান, আমাদেরকে কমেন্ট করুন। সেই সব কমেন্ট থেকে একজনের বেস্ট মেসেজটাই আমরা ফ্যান অফ দ্য উইক হিসাবে আজকের ঈদে অ্যাকসেপ্ট করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনারা সবাই তাকে চেনেন, সামির ভাই। আমরা চলে যাচ্ছি তার কাছে তার স্টোরি শোনার জন্য। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছিলাম। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোডে আমার প্রথম ঘটনা। আর আলিফ ভাইকে তো অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা আমাকে আজকে ইনভাইট করার জন্য। তো বেশ কিছু স্পেশাল ঘটনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো প্রথম ঘটনাটা আমি শুনেছিলাম, আমাদের এক মডারেটর ভাই আছে কাউসার ভাই, তিনি আমাকে এটা শোনান এবং তিনি আসলে অনেক কষ্ট করেছেন এই ঘটনাটা শেয়ার করার জন্য। উনি আমাকে সদর বাহারাইন থেকে এই ঘটনাটা পাঠিয়েছেন, তো আমি ওনার ওই ঘটনাটা শেয়ার করছি। তো এটা কাউসার ভাইয়ের খালুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ওনার খালুর নাম প্রকাশ করতে মানা করেছিল দেখে আমি নাম প্রকাশ করছি না। তো ওনার খালুর ছদ্ম নাম দিচ্ছি নজরুল। তো কাউসার ভাই ওনার বয়স যখন 5-6 বছর, তখন ওনারা চান্দিনায়, কুমিল্লার চান্দিনায় স্থানীয়ভাবে থাকতেন। ওনার খালু ছিল অনেক প্রভাবশালী এবং ওনার খালুর বয়স ছিল তখন 45-46 বছর। এই ঘটনাটা ঘটেছিল 2005-06 সালের দিকে। তো ওনার খালু উনি থাকতেন স্থানীয়ভাবে কুমিল্লার ক্যান্টনমেন্টে। সেখানে ওনার ব্যবসা বাণিজ্য ছিল এবং ওনার বেশ বড় একটা ব্যবসা ছিল। ওটা কুমিল্লা একটা পপুলার বাস ছিল, সেই বাসের ব্যবসা ওনার ছিল। তার পাশাপাশি ওনার গাড়ির ব্যবসা এবং ট্র্যাক্টরের ব্যবসা ছিল। তো ওনার বাড়ির এরিয়াটা ছিল অনেক বড়, এতটাই বড় ছিল যে ওনার বাড়ির সামনে যে বিশাল গ্যারেজ ছিল সেখানে ওনার সব গাড়ি এবং ট্রাক্টর উনি রাখতেন। আর ওনার বাসগুলা যেগুলো ছিল সেটা বাইরে গ্যারেজ ছিল। তো সেই নজরুল খালু ওনার 7 জন মেয়ে ছিল, মানে ওনার 7টা মেয়ে ছিল ওনার। তো ওনার মধ্যে সবসময় আফসোস হতো যে ওনার কেন ছেলে হয় না। তো অনেক নামাজ কালাম দোয়া দরুদ করার পর, বিভিন্ন হুজুরের কাছে যাওয়ার পর ওনার সেই সময় ওনার একটা ছেলে হয়। ছেলেটার যখন 1-1.5 বছর বয়স, তখন নজরুল খালু ওনার নিজের মধ্যে থেকে ওনার মধ্যে সবসময় একটা মানে আপসেট থাকতো। ওনার খুব খারাপ লাগতো যে উনি চিন্তা ভাবনা করতো যে ছেলেটা কবে বড় হবে, কবে আমি সহায় সম্পত্তি বুঝা দিতে পারবো। তার বাইরেও উনি যখন বাসায় একা একা থাকতো, উনি ফিল করতো যে ওনার আশেপাশে কিছু একটা আছে বা ঘরের মধ্যে কিছু একটা ঘোরাফেরা করে। এছাড়া উনি মাঝে মাঝে ওনার যখন অবসর সময় থাকতো, উনি ওনার যে গ্যারেজটা ছিল বাসার কাছেই, সে গ্যারেজে একটু সময় দিত এবং উনি মাঝে মাঝে দেখতো যে গ্যারেজের মধ্যে ঠিক ড্রাইভিং সিটে ওনার যে গাড়িগুলো ছিল সেই ড্রাইভিং সিটে উনি দেখতো যে কেউ বসে আছে। এবং এটা দেখার সঙ্গে সঙ্গে যখন উনি চিৎকার করতো তখন ওনার ফ্যামিলি মেম্বাররা সবাই নাকি আসতো। এরকম নাকি প্রায় হতো এবং উনি সবাইকে বলতো যে রাস্তাঘাটে যখন উনি চলাচল করতো উনি ফিল করতো যে ওনার আশেপাশে কেউ ঘুরছে। তো এভাবে যখন ওনার দিন যাচ্ছিল, উনি নিজে থেকে মনে করতো যে উনি হয়তো বয়স হয়ে গিয়েছে দেখে এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু তার বাইরেও ওনার বাসায় যারা ছিল, মানে ওনার মেয়েরা যারা ছিল বা ওনার স্ত্রী যারা ছিল, ছিল, তো উনি নিজে থেকেই ওনারা একটু মানে বলতো যে দেখো তোমার যেরকম অসুস্থতা, তুমি এক কাজ করো, ডাক্তার দেখাও বা দেখো না তুমি ঢাকায় গিয়ে বা কুমিল্লা সদরে গিয়ে চিকিৎসা করো। তো ওই নজরুল সাহেব এগুলা অতটা কেয়ার করতো না। কিন্তু উনি দিনে দিনে যতই দিন যাচ্ছিল ওনার অসুস্থতা আরো বাড়ছিল। একবার উনি রাতে ঘুমানোর সময় হঠাৎ করে চোখ উল্টায় ফেলে এবং উনি দেখে যে ওনার রুমে একটা মানুষের মাথা কাটা রক্তাক্ত একটা মাথা পড়ে আছে। তো উনি এটা দেখার পর চিৎকার দিয়ে উঠে এবং ওনার ওয়াইফকে বলতেছে যে দেখো আমি এখানে এরকম একটা কিছু দেখতেছি, আমাকে তুমি ধরো, আমার খুব ভয় লাগছে। তো ওনার ওয়াইফ বলতেছে না, আমি তো এখন কিছুই দেখি না। তো নজরুল সাহেব নাকি সেদিন রাতে বেশ ভয় পেয়েছিল এবং নাকি রেগুলার এরকম সমস্যার মধ্যে পড়তো এবং ওনার ওয়াইফকে এই কথাগুলো বলতো। কিন্তু ওনার ওয়াইফ বলছে যে দেখো তুমি যা দেখতেছো বা মনে করতেছো গ্যারেজে কেউ তোমার ড্রাইভিং সিটে কেউ বসে আছে বা তুমি বলতেছো তোমার রুমে কেউ হাঁটতেছে, দেখলে কিছুই নাই, খামাখা তুমি ভয় পাচ্ছ, এত টেনশনে কিছু নাই। তো এরকম আস্তে আস্তে নজরুল সাহেবের নাকি এতটাই সমস্যা হচ্ছিল যে ওনার হাঁটা চলা ওনার বন্ধ হয়ে গিয়েছিল এই অসুস্থতার কারণে এবং ওনার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করতো, একটা টেনশন কাজ করতো। তো এটা যখন হচ্ছিল তো ওনার ফ্যামিলি মেম্বার ওনারা যারা ছিল, ওনার ভাইয়েরা যারা ছিল, তো কাউসার ভাইয়ের মা বা মানে ওই নজরুল ভাইয়ের শালিকা যিনি, তো ওনারা মানে ঠিক করলো যে আচ্ছা এক কাজ করি, আমরা কুমিল্লায় যে একটা মিম হসপিটাল নামে একটা হসপিটাল আছে, তো বলতেছিল যে আমরা এই হসপিটাল যাই, গিয়ে দেখি যে ওটা ওনার এখানে ট্রিটমেন্ট করানো যায় কিনা। তো সেখানে হসপিটালে নেয়, সপ্তাহখানিক থাকে। উনি হসপিটালেও ফিল করে যে ওনাকে কেউ দেখছে, মানে তৃতীয় কেউ একজন ওনাকে, মানে রুমে তো দুজন থাকতো না, ওনার হসপিটালে ওনার স্ত্রী থাকতো, তারপর ওনারা কেমন জানি ফিল করছে যে তৃতীয় কোনো ব্যক্তি ওনাকে দেখছে, ওনাকে ফলো করছে এবং রুমের মধ্যে নাকি উনি প্রায় সময় হসপিটালে এরকম খারাপ কিছুকে দেখতো। তো এরকম যখন ওনার কোনো ইমপ্রুভ নাই, উনি ঢাকায় গিয়েও চিকিৎসা করে, কোনো লাভ হয় না। তো আবার ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। তো ওনার এক আত্মীয় নজরুল সাহেবকে বলে যে দেখো তুমি যদি এরকম অসুস্থ থাকো, এক কাজ করো, গ্রামের আশেপাশে যদি কোনো হুজুর কবিরাজ পাই একটু দেখি তোমার এই সমস্যাটা যায় নাকি।
তো তারপর নজরুল সাহেবের ওয়াইফ ওনার মিলে সবাই ঠিক করে যে হ্যাঁ ঠিক আছে আমরা একটা হুজুরের কাছে যাব। তো হুজুরকে দেখানো হয়, ওনাদের পাশের গ্রামে এক হুজুর ছিল। তো সেই হুজুর বলে যে দেখেন ওনার এই চিকিৎসা আমরা এটা করতে পারবো না, তবে এটুকু আমি বলতে পারি যে ওনাকে খারাপ কিছু আসর করেছে। তবে এটার কে ওনার চিকিৎসা মানে কে ওনার চিকিৎসা করতে পারবে এটার কোনো সমাধান আমরা দিতে পারবো না। তো এরকম আবার কয়েকদিন পর একটা হুজুর দেখে। তো সেই হুজুর বলে যে দেখেন একই কথা যে আমি এরকম চিকিৎসা করতে পারবো না, তবে হ্যাঁ যদি একটা কাজ আপনারা করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের এই উনি সুস্থ হতে পারে। তখন সে হুজুর বলে যে নতুন কোনো কবরের থেকে ধুতরা গাছের কিছু পাতা নিয়ে আসবেন এবং ওইটা আমার লাগবে, ওটা দিয়ে আমি ওনাকে একটা মানে শরবত খাওয়াবো, তাহলে হয়তো উনি সুস্থ হতে পারে। কিন্তু নজরুল সাহেবের ওয়াইফ বলে দেখেন ধুতরা গাছের পাতা চাচ্ছেন শরবত বানাবে, এটা তো বিষাক্ত। তো হুজুর বলে দেখেন আপনাকে পান নাকি, দেখেন একটা নির্দিষ্ট সময় দেয়, কিন্তু ওনারা আসলে এরকম ধুতরা গাছ এরকম পায় না নতুন কবরের মাধ্যমে, নতুন কবরের দিকে। তো এভাবে যাওয়ার পরে যখন উনি সুস্থ হচ্ছিল না, কিন্তু ওনারা তো বুঝে গিয়েছিল যে ওনাকে একটা খারাপ কিছু আসর করেছে। তো কাউসার ভাইয়ের মা উনি বলে যে ওনার তো চান্দিনায় থাকতো, মা উনি ওনার বোনকে বলতেছে দেখ বাবু দেখ এই আমার বাড়ির কাছে এরকম একটা মহিলা ওঝা আছে, বা উনি তো এরকম ঝাড়ফুঁক দেয়, তো তুমি যদি পারো এরকম তোমার হাজব্যান্ড দুলা ভাইকে নিয়ে আমার এখানে আসো দেখো। তো কাউসার ভাই বলে যে ওনাদের বাড়ির পাশে যে ওঝা বা মহিলা ওঝা যিনি ছিলেন ওর নাম ছিল সুফিয়া। তো ওনার দুঃসম্পর্কে ফুফু ছিল, তো সুফিয়া ফুফু নামে ওনাকে ডাকা হতো, অনেক কাউসার ভাই ডাকতেন। তো সুফিয়া ফুফুর একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। উনি ছিল মহিলা ওঝা, ওনার যে বাসাটা ছিল এটা নাকি কাউসার ভাইদের বাসা থেকে চান্দিনা খুব কাছাকাছি ছিল। তো সেই সুফিয়া উনি একটু অন্যরকম মহিলা ছিলেন। উনি নাকি অনেকে তাবিজ করতে, মানে গ্রামের আশেপাশে যারা আছে অনেকে নাকি ওনার কাছে তাবিজ কুফরি করার যে উদ্দেশ্যে আসতো এবং ওনাকে মানে টাকা পয়সা দেওয়ার কারণে উনি অনেক খুশি হতো। তো উনি খারাপ তাবিজগুলো বেশি করতো, যে অমুক মানুষকে তাবিজ করা লাগবে, অমুক মানুষকে বান দেওয়া লাগবে, এই কাজগুলো উনি বেশি করতো। এগুলা যে উনি করতো টাকার বিনিময়ে, এগুলোর অভিশাপ ওনার উপরই আবার হতো আর কি। মানে দেখা গিয়েছে এই কারণে ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে চলে গিয়েছিল এবং ওনার একটা মেয়ে ছিল, মেয়েটারও নাকি এরকম এই সমস্যা, মানে উনি সোফিয়া উনি নাকি এরকম খারাপ কাজ করতে দেখে ওনার মেয়েটার উপর নাকি আসার পরে দেখা গেছে মেয়েটা 3টা বিয়ে হয়েছিল, 3টা জামাই চলে যায়। তো যাই হোক সেই সুফিয়া ওঝা বা সুফিয়া ফুফু যিনি ছিলেন ওনার সাথে কথা বলা হয়। তো উনি বলে ঠিক আছে, মানে ওই কাউসার ভাইরা মা এরকম কথা বলে যে আমার এরকম বোনের জামা অসুস্থ, আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছিলাম। তো বলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন, আমি দেখি কি করা যায়। তো এরকম ওরা 7-8 জন ফ্যামিলি মেম্বার একসাথে সুফিয়া ফুফুর বাসায় যায় কোনো একদিন সন্ধ্যার পরে। তো সুফিয়া ফুফু বলে যে দেখি বলতেছে যে ওনার চিকিৎসা আমি করতে পারবো না, ওনাকে খারাপ কিছু আসর করছে বা যেটা আমার পক্ষে মানে সমাধান করা সম্ভব না। তো কাউসার ভাইয়ের মা বলতেছে যে দেখেন উনি তো অনেকদিন ধরে এরকম অসুস্থ, একটু চেষ্টা করো, অনেক রিকোয়েস্ট করো ওনাকে, কিন্তু রিকোয়েস্ট তো মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, উনি রিকোয়েস্টে কোনো সাড়া দেয় না। তো একটা সময় গিয়ে এই নজরুল সাহেবের ভাই বলতেছে যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু চিকিৎসা করেন। তখন সেই সুফিয়া বউ বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি চিকিৎসা করতে পারি, একটা শর্ত আছে যে যে হাদিয়া আমি চাপো সেটাই দেওয়া লাগবে, তবে এটা একটা জিনের কাজ, সেই জিনটার নাম হচ্ছে নিরু, সে আমার এখানে খুব শক্তিশালী জিন, সেই কাজটা করবে। তবে সে যদি কাজ করতে আগ্রহ দেখায় তাহলে আমি কাজটা নিয়ে আগাবো, নর্মাল ওয়েতে আগাবো, নাহলে আমি এর বাইরে কিছু করতে পারবো না। কারণ এটা যদি আমি সিরিয়াসভাবে এটা আগাতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্ষতি হয়েছে, আমি মারাও যেতে পারি। তো নর্মাল ওয়েতে যেভাবে হোক আমি এটা চেষ্টা করতেছি। তো সেই মুহূর্তে সেদিন রাতে এসার পরে এরকম সুফিয়া ফুফু তিনি একটা গ্লাসের মধ্যে পানি নেয়, পানি নিয়ে উনি কয়েকটা চাল ঢেলে দেয় গ্লাসটার মধ্যে এবং উনি ওনার মন্ত্র পরে ফু দেয়। তো কাউসার ভাই উনি বলে যে ওনাকে দেখতেছিল, যে উনিও সেদিন ছিল এখানে, বলতেছে দেখতেছিল যে পানিটা ওই যে আমরা শরবত চামিচ দেন আর যেরকম ঘুরতে থাকে না পানিটা, ওইরকম অটোমেটিক ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে এটা একটা সময় গিয়ে থেমে যায়। তখন সুফিয়া ফুফু হঠাৎ করে বলে যে আচ্ছা ঠিক আছে নিরু রাজি হয়েছে, নিরু যে জিনটা ওই জিন নাম থেকে নিরু, বলতেছে যে নিরু রাজি হয়েছে, আপনারা আগামীকাল আসেন, তো দেখি নিরু কি করতে পারে। তো সেদিন রাতে যেহেতু রাত হয়ে গেছিল কাউসার ভাইদের বাসায় সেই ওনার খালু এবং খালতো বোনরা সবাই থাকে। তো পরের দিন ওনারা এরকম বাদ মাগরিবের পর যায়। তো কাউসার ভাই বলে যে দেখেন 2টা রুম ছিল সেখানে, একটা রুমে তো সামনের রুমে আমরা বসেছিলাম, মুরব্বীরা ছিল ভিতরের রুমে যেখানে সেই সুফিয়া ফুফু বসতো।
তো সুফিয়া ফুফু যেখানে বসতো সেটার আসরটা ছিল মানে বেশ বড় একটা রুম ছিল, এবং রুমটা নাকি একটু ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বলতে এরকম যে ওনার আসরটা ছিল রুমের মাঝখানে একটা গোল কার্পেটের মতো, লাল কার্পেটের মতো। উনি যেখানে বসতো তার পিছে ছিল একজন ওনার সাগরেদ, একটা মহিলা সাগরেদ ছিল, এবং রুমটার মধ্যে একটা কর্নারে একটা মহিষের মাথা মানে ছিল, মহিষের মাথাটা ছিল সিংসহ, এটা হচ্ছে শুকায় গেলে যেরকম মাথা থাকে এরকম, এবং রুমের বিভিন্ন সাইডে গাছপালা ছিল, মানে গাছপালা ডালপালা এরকম বাঁধা অবস্থায় ছিল। এবং তার পাশাপাশি যেটা ছিল যে রুমটা নাকি মানে বিভিন্ন গরুর হাড় দিয়ে বিভিন্ন জায়গায় এরকম অ্যাটাচ করা ছিল, বিভিন্ন ওয়াল বা যেটাই হোক না অ্যাটাচ করা ছিল। তো যাই হোক সেটা তো এরকম সে তখন সেই মুহূর্তে সমগ্রে পড়া যায়, এবং সুফিয়া ফুফু তখন ওই পেশেন্ট মানে যিনি ছিল খালু, ওই নজরুল খালু ওনাকে ভিতরে নিয়ে বসে, এবং খালু তো হাঁটাচলা করতে পারতো না, উনি ওনার 2 মেয়ের কাঁধে ভর করে ওখানে বসে, এবং সেখানে ছিল নজরুল খালুর স্ত্রী ছিল, তারপরে এই কাউসার ভাইয়ের আম্মা ছিল, ওনার আব্বা ছিল, আরও 2-1 ছিল এরকম। তো সুফিয়া ফুফু উনি বলে যে দেখেন আমি তো এরকম জিন হাজির করব, তো জিনটা আমার উপরে আসর করবে, তখন সেই মুহূর্তে আমার সেন্স থাকবে না। তো নিরো জিন যে আসবে সে যে কথাগুলো বলবে সেগুলো আপনি শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, এবং কি করতে বলে শুনবেন। হ্যাঁ, ওই বলে দিবে সমাধানটা কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো সেই সুফিয়া ফুফু উনি নাকি একটা পানিতে আবার এরকম 3-4টা চাল ঢালার পরে উনি এখানে মন্ত্র পড়ে ওনার যে পিছের সাগরেদ ছিল যে বা সহকারী যে ছিল তাকে পানিটা দিয়ে বলে আর কি যে দেখো যখন ওই নিরুজিন চলে যাবে তখন তুমি আমার মুখে বা আমার মাথায় এই পানিটা ঝিরা দিয়ে দিবা, তাহলে দেখবা যে আমার সেন্স এসে পড়ছে। কিছুক্ষণের মধ্যে ওই সুফিয়া ফুফু উনি করিয়ে দিয়ে ঘোরাতে এরকম ঘোরাতে থাকে, এবং হঠাৎ করে এরকম নাকি জিন এসে ওনার উপর আসর করে, এবং সেই নিরোজিন আসার সঙ্গে সঙ্গে নাকি রুমের মধ্যে নাকি এরকম পুরো কাঁচা একটা গন্ধ আসছিল, এবং এতটা কাঁচা গন্ধ যে ওনার কাউসার ভাই বলে যে আমি পাশের রুমে ছিলাম, আমি সেখান থেকে গন্ধটা পাচ্ছিলাম, এবং মনে হচ্ছিল যে হ্যাঁ ওই রুমের মধ্যে কিছু একটা আসছে। এবং সেই রুমে এরকম কাঁচা গন্ধ আসার পরে একটা মানে ভারী একটা ভয়েসে এরকম বলছে, মানে সালাম দিচ্ছিল যে আসসালামু আলাইকুম। তো ওরা সালাম উত্তর সবাই দেয়। তো যখন সে তার পরিচয় দেয় যে আমার নাম নিরোজিন, আমি ওই মহিলাটাকে আসর করে আসছে, যে মহিলার নাম হচ্ছে ওই যে সুফিয়া ফুফু, ওনাকে লাশ নামে ডাকতেছে, বলতেছে যে আমি লাশের উপর, নিরোজিন বলতেছে যে আমি লাশের উপর ভর করে আসছি, এখন আপনাদের আমি সমস্যা শুনছিলাম, তো এখন সমস্যার সমাধান করতে আমি আসছি। তো এখন তখন ওই যে নজরুল সাহেবকে দেখে মানে নজরুল খালকে দেখে বলতেছে যে আপনি কিরকম 2জন ধরে রাখছে কেন 2 সাইডে, মানে ওরা 2 সাইডে ওনার 2 মেয়ে ধরে রাখছিল। তো বলতেছে যে আপনাকে এরকম যে ধরে রাখা হয়েছে আপনি তো এমনি চলতে পারেন, তা আপনি এরকম ওদের উপর ভর দিয়ে রাখছেন কেন। তো ওনার 2 মেয়েকে বলতেছে যে তোমরা 2জন ছেড়ে দাও ওনাকে, উনি এমনি সোজায় বসতে পারবে। ঠিকই নাকি ওনাকে ছেড়ে দেওয়ার পর উনি সোজা হয়ে বসে, এবং অনেকেই তখন সেখানে অবাক হয়ে যায় যে উনি এরকম 7-8 মাস ধরে অসুস্থ, কখনো এরকম নিজে বসতে পারে নাই নিজের শক্তিতে, এরকম নাকি হঠাৎ করে সেদিন বসে গেছে। তখন নিরুদ্দিন বলে দেখেন নজরুল সাহেবকে আসলে আপনাদের পরিবারের কাছের কেউ ওনাকে তাবিজ করছে, এবং তাবিজটা এতটাই খারাপভাবে করছে যে ওনার যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, মানে যে কোনো মুহূর্তে উনি মরে যেতে পারে, তবে আমি চেষ্টা করতেছি যে এটা সমাধান করা যায় নাকি। তখন নিরুজিন বলে যে দেখেন ওনাকে এরকম কয়েকটা তাবিজ করা হয়েছে, তাবিজগুলো খোলা হবে, এবং তাবিজগুলো কিভাবে করা হয়েছে এটা বলতেছে যে একটা তাবিজ করা হয়েছে যে টিয়া পাখি, একটা লাল কালারের টিয়া পাখিকে এক কোপে মেরে ফেলা হয়েছিল, এবং তার টিয়া পাখির যে মাথাটা ছিল মাথাটা শুকানোর পরে এটা একটা শৈল মাছের মধ্যে পেঁচায়, মাথার মধ্যে পেঁচায়, এটা একটা তাবিজ করা হয়েছে, এবং এটা একটা কচুরি পানার নিচে আছে। আরেকটা তাবিজ করা হয়েছে যে নতুন একটা লাশের হাড়ের মধ্যে তাবিজ পেঁচায় রাখছে কোনো একটা জায়গায়, সেখান থেকেও তাবিজটা তোলা লাগবে। তারপর বলতেছে যে আরেকটা তাবিজ করা হয়েছে কোনো একটা কাফনের মধ্যে আরবি সংখ্যা লিখে এখানে তাবিজটা করা হয়েছে। তো এরকম, এবং এটা 3টা তাবিজ বলার পর আরো বলে যে আর কয়েকটা তাবিজ করা হয়েছে, ওনার নখ যখনই কাটতো নখের মাধ্যমে এটা একটা তাবিজ করা হয়েছে, এটা তো কোথাও ফেলে রাখা হয়েছে। তারপর বলতেছে যে এরকম ওনার কাপড়, ওনার যে কাপড় উনি রেগুলার পরে কাপড় ছিঁড়ে এরকম ওনার তাবিজ করা হয়েছে। তো এরকম কয়েকটা তাবিজের কথা বলে। তো বলার পরে সেই নিরোজিন বলতেছে দেখেন এই তাবিজগুলা সবগুলাই এই লাশের কাছে আমি দিয়ে যাবো, লাশ মানে ওই যে সুফিয়া ফুফু বলছে ওর কাছে আমি দিয়ে যাবো, তো ওই এসব তাবিজটা খুলে দিবে, এবং ওকে এর বিনিময়ে হাদিয়া দেওয়া লাগবে প্রতি তাবিজের জন্য 7,000 টাকা করে। তখন সেই নজরুল সাহেব বলতেছে আমার কোনো সমস্যা নাই, আমি যত টাকা লাগে দিব। তো জিনকে বলতেছে যে আপনার কি দরকার, আপনি কি চান।
সেই নিরোজিন বলতেছে যে আমার কিছুই লাগবে না, ওকে হাদিয়া দিয়ে দিবেন, আর আমার শুধু একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে আমাকে 2টা ছাগল দিবেন এবং এক কালারের হইতে হয়, বাজারে সেরা 2টা ছাগল দিবেন, আমি একটা জায়গা বলবো এখানে বেঁধে রাখবেন। তার পাশাপাশি 40 কেজি সাদা মিষ্টি লাগবে, আর একটা লাল কালারের টিয়া পাখি আপনি এরকম নিয়ে আসবেন, বলে যে এরকম যে পরবর্তী মঙ্গলবার আপনি এরকম আসবেন, এগুলো নিয়ে আসবেন, এবং হাদিয়াটা ওই সুফিয়া মানে ওই ফুফুর মানে বললো যে লাশকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সব সমাধান হয়ে গেছে। যদি হয় তো এইভাবে সমাধান হবে। তো যাই হোক, তো সেই মুহূর্তে যেটা হয় যে সেই সুফিয়া ফুফু উনি তো এরকম, ওনার তো সেন্স নাই, তো সেই নিরোজিন বলতেছে যে ওর এই সহকারী যে ছিল, সুফিয়া ফুফুর পিছিয়ে যে সহকারী ছিল, তাকে বলতেছে যে একটা চাদর দিয়ে ওই লাশটাকে ঢেকে দাও, দেখবা তাবিজগুলা কিছুক্ষণের মধ্যে আমার ওই জিন বলতেছে যে আমার এরকম আমার যে অন্যান্য জিন যারা আছে ওরা এগুলো সে দিয়ে যাবে, 7জন জিন এসে এখানে 7টা তাবিজ দিয়ে যাবে, এটা লাশের কাছেই পাবা, লাশের হাতের মুঠায় থাকবে, এবং লাশ এটা নিজে নিজেই, আমি চলে যাওয়ার পর লাশ নিজে নিজে এটা খুলবে। তো তারপরে ওই সাদা মানে ওইরকম নাকি ওই চাদর, ওই সুফিয়া ফুফুর উপর চাদর দিয়ে দেওয়া হয়, এবং আশেপাশে যারা ছিল তারা দেখতেছে যে উনি সুফিয়া ফুফুর নাকি বডিটা পুরো কাঁপতেছিল, তো এতটাই কাঁপতেছিল যে 7বার এরকম কাঁপে, এবং তারপরে চাদরটা তুলে ফেলা হয়। তো নিরুজিন সে বলতেছে যে এরকম তাবিজ যেহেতু দেওয়া হয়ে গেছে, 7টা তাবিজ তার হাতে আছে, তো আমি এখন চলে যাই, আপনার তাবিজগুলো দেখেন, আর এরকম আগামী এরকম মঙ্গলবার দিন আমি আবার আসব, এবং আমি তখন জমজম কূপের পানি কোনোভাবে আমি একটা সংগ্রহ করে নিয়ে আসবো, সেই পানি দিয়ে এই নজরুল সাহেবকে গোসল করাই দিবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তারপর তো সেই জিন নাকি চলে যায়, এবং জিনটা চলে যাওয়ার পর থেকে যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা নাকি রুম থেকে অটোমেটিক চলে যায়। তারপরে সুফিয়া ফুফুর মাথায় ওই ওনার যে সহকারী বা সাগরে যে ছিল সে পানি ছিটা দেয়, এবং মুখে পানি ছিটা দেয়, এবং ওনার সেন্স আসে। তো সুফিয়া ফুফুকে মানে সুফিয়া ফুফু বলতেছে যে নীলু কি চলে গেছে? তো সে বলছে হ্যাঁ ও তো চলে গেছে। তো বলতেছে যে আপনাকে তো 7টা তাবিজ দিয়ে গেছে। তখন সুফিয়া ফুফু হাতের মুঠ খুলতে দেখছে 7টা তাবিজ, এবং অনেক মানে 7টা তাবিজ মানে বেশ বড় বড় তাবিজ ছিল। তো তখন প্রথম তাবিজটা যেটা খোলা হয় সেটা হচ্ছে ওই নিরোজিন যা বলছিল ঠিকই, কাফন কাপড়ে পেঁচানো একটা তাবিজ, এটা খোলা হয়। এটা বান যখন খুলে তখন সুফিয়া ফুফু নিজেই বলতেছে যে হ্যাঁ এটা কাফনের কাপড় দিয়ে এটা করা হয়েছে। তারপরে একটা তাবিজ খুলে ওইটা একটা ছোট হাড়, মানে মানুষের একটা হাড়ের মতো একটা অংশ, এটা তাবিজ, ওইটাও দেখে যে নিরোজিন যা বলছে ঠিক তেমনি ওই মানুষের হাড়ের একটা অংশ দিয়ে এটা তাবিজটা করা হয়েছিল, ওইটাও সেই সুফিয়া ফুফু খুলে। তৃতীয়টা এরকম ওই শৈল মাছের মাথার থেকে যে তাবিজটা খুলে আনছে, তাবিজটা নাকি ভিজা ছিল, এবং ওই কাউসার ভাইয়ের মা ওনার নাকি তাবিজটা পুরোটা দেখে যে তাবিজটা যে ওই যে বললো না পুকুরের কচির পাড়ার নিচে ছিল শৈল মাছের মাথা, এরকমই ভিজা ভিজা এবং কাদালো কাদালো তাবিজ ছিল, ওইটাও খুলে। আরও কয়েকটা তাবিজ ছিল এরকম যে ওনার হাতের নখ দিয়ে তাবিজটা বাঁধা ছিল, ওটাও খুলে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে একটা তাবিজ ছিল ওনার ব্যবহৃত একটা কাপড়ের একটা অংশ দিয়ে একটা তাবিজ পেঁচানো ছিল। তো ওনার স্ত্রী নজরুল সাহেবের স্ত্রী নাকি এটা দেখে বলে যে হ্যাঁ এটা তো আমার হাজব্যান্ডের এরকম কাপড়ের শার্টের কাপড়, এখান থেকে তাবিজটা করা হয়েছে। তো যাই হোক সুফিয়া ফুফু বলে যে দেখেন সব তাবিজই তো খোলা হয়েছে, এখন এটা যে হাদিয়াটা আপনি এরকম আগামী মঙ্গলবার নিয়ে আসেন, আর নিরু তো মনে হয় বলে গেছে ওনাকে গোসল করানো লাগবে জমজমের পানি দিয়ে, তো এটা ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই, আপনারা আসেন। তো সেই মুহূর্তে ওই সুফিয়া ফুফুর বাসা থেকে যখন সব ব্যাক করবে, তো নজরুল সাহেব নাকি সেই দিনই প্রথমবারের মতো এরকম 7-8 মাসের মধ্যে নিজেই পায়, নিজে হেঁটে হেঁটে উনি ওনার বাড়ি যায়, এবং উনি বাড়ি যাওয়ার পর এরকম 1 সপ্তাহ পর আবার আসে, তো ওনাদের ওই জিন যা যা চাইছিল এগুলো নিয়ে আসে। এবং এই জিন নাকি সবসময় যে মিষ্টি বা কেউ যদি কোনো উপহার দিত, এই সুফিয়া ফুফুর যে যেখানে আসরটা বসাইতো সেই আসরের পাশে একটা জায়গা ছিল, এখানে সবাই রেখে দিলে উনি মানে রাতে রেখে দিত, সকালবেলা এসে দেখতো নাই, মানে জিন রাতে এগুলো খেয়ে রাখতো আর কি। এরকম 40 কেজি সাদা কালারের মিষ্টি এরকম নিয়ে আসে, সে নজরুল সাহেবের ওয়াইফ ওনারা নিয়ে আসে, এবং 2টা ছাগল এরকম এক জায়গায় বেঁধে রাখে। তখন সুফিয়া ফুফু বলে যে দেখেন আপনি যে ছাগলগুলো বেঁধে রাখছেন ওটা বেঁধে রাখার দরকার নাই, ছাগলটা নিয়ে 2টা নিয়ে আসেন, এটা আজকে আমরা এখানে জবাই দিয়ে আমরা রাতে এখানে ওরস করব, এবং সেই যে ওরসটা করা হবে আশেপাশের যারা আছে ওদেরকে খাওয়াবো এবং দোয়া করতে বলবো যাতে আপনি সুস্থ হয়ে যান। তো এরকম ছাগল 2টা এরকম নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে সেই সুফিয়া ফুফু উনি নাকি 2টা ছাগল নিজেই জবাই দিয়ে ওনার ছাগলের 2টা মাথা ওনার কাছে রেখে দেয়, ওনার সেই আসরের মধ্যে রেখে দেয়, এবং পুরোটা বডি
ওই বাবুর্চি বা যারা আছে ওরা নিজেরা পাক করে রাতে ওরসের ব্যবস্থা করে থাকে। এবং নজরুল সাহেবের ওয়াইফ উনিও ওই যে লাল টিয়া পাখি ছিল এটাও সুফিয়া ফুফুর কাছে দিয়ে যায়। এদিকে ওরসের ব্যবস্থা তো হচ্ছে, আর সুফিয়া ফুফু ওনাকে নিরু জিন যে জমজমের পানি দিয়ে গেছিল এটা আবার দেখায় নজরুল সাহেবকে, বলে যে দেখেন এই জমজমের পানিটা এই নিরু দিয়ে গেছে, এটাতে মিশায় আপনাকে গোসল করাতে হবে এবং আপনাকে গোসল করে নতুন কাপড় পরিধান করানো লাগবে। তারপর এটা পরে আপনি ওরসে অংশগ্রহণে খাওয়া দাওয়া করবেন, সবার কাছে দোয়া চাবেন এবং আপনি বাড়ি চলে যাবেন। এরকম যথারীতি ওনাকে গোসল করা হয়, ওনাকে নতুন কাপড় পরায় দেওয়া হয়, খাওয়া দাওয়া রাতে হয়। তারপরের দিন নাকি ওনারা ওইখান থেকে মানে সেদিন রাতে তো ওই কাউসার ভাইয়ের বাসার পাশেই ছিল ওনারা থাকে এবং ওনারা পরের দিন রওনা দেয় বাসার উদ্দেশ্যে। এবং রওনা দেওয়ার পরে আচ্ছা, যেটা বলা হয়েছিল যে নিরুজ্জিন আবার এটাও নাকি সুফিয়াবুকে বলে গেছিল যে উনি যখন বাসায় যাওয়ার কয়েক মাস পর উনি যাতে ওনার আত্মীয় স্বজন সবাইকে মিলে এই খাওয়ার আয়োজন করে এবং একটা দাওয়াত দিয়ে খাওয়ার আয়োজন করে এবং সেক্ষেত্রে ওনার সবাই কাছে ওনাকে মাফ চেতে হবে। তো তারপর হয়তো উনি বাসায় এরকম এসে পড়ে। আস্তে আস্তে দেখা যাচ্ছে নজরুল সাহেব সুস্থ হচ্ছে, উনি ওনার কর্মস্থল বা ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু উনি দেখভাল শুরু করে। তো উনি কয়েকদিন পরে তারপর ওনার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেয় এবং দাওয়াত দেওয়ার পর সবার কাছে এরকম খাওয়া দাওয়া করার পর উনি সবার কাছে মাফ চাই যে দেখো আমি যা যা ভুল করছি মাফ করে দিও। তো এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে সুফিয়া ফুফু তখন যখন উনি শেষবারের মতো নজরুল সাহেব ওনার সাথে দেখা করতে গিয়েছিল তখন বলে দিয়েছিল যে দেখেন আপনি যখন এরকম দাওয়াতের আয়োজন করবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে তখন একটা জিনিস মাথায় রাখবেন যে ওই দাওয়াতের মধ্যেই একজন আসবে যিনি আপনাকে তাবিজটা করেছিল। এবং নজরুল সাহেব নাকি এবং ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি মেম্বার নাকি জিজ্ঞেস করেছিল এই সুফিয়া ফুফুকে যে যদি কিছু মনে না করেন আপনি একটু বলবেন যে আসলে কে তাবিজটা করেছিল। তখন সুফিয়া ফুফুকে হাজার বলার পরে উনি স্বীকার করেন, বলছে দেখেন এটা নিরুজিনের বলতে মানা আছে যে কে তাবিজ করেছিল, কারণ এটা করলে আপনারও ক্ষতি হতে পারে, যে যেটা করছে বাট আপনি সুস্থ হয়ে যাবেন। এবং সে এটা যে তাবিজটা করছিল সে এটা বুঝে গেছে যে আসলে কতটা ক্ষতি সে আপনার করতে চাইছিল বা কতটা ক্ষতি তার হতে পারে। কারণ এই যে মানে নিরুজিন নাকি এটা বলে যে যেই ব্যক্তির তাবিজটা করেছে সে নিজে থেকে এখন মানে তার গিলটি ফিল করেছে বা সে বুঝে গিয়েছে যে আসলে তাবিজ করে তার কোনো লাভ হচ্ছে না বা হবে না। আর তার মূল উদ্দেশ্য ছিল এই তাবিজটা করার যে নজরুল সাহেবের সম্পত্তিটা যাতে সে পেতে পারে। কারণ সমস্যাটা ছিল যে নজরুল সাহেবের ছেলেটা হওয়ার পর থেকেই এই সমস্যাগুলো হতো এবং ছেলেটা হয়ে যাওয়ার পরেই যে তাবিজ করেছিল তার মধ্যে একটা অহংকার কাজ করে যে হ্যাঁ এখন সব সম্পত্তি সেই ছেলে নিয়ে যাবে। তো যেটাই হোক নজরুল সাহেব নাকি তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং ওনার সাথে আমার ওই কাউসার ভাই বলে যে ওনার খালু যেহেতু ওনার সাথে রেগুলার কথা হয় এবং উনি এখন সম্পূর্ণ সুস্থ আছে। তো এটাই ছিল আমার আজকের দিন প্রথম ঘটনা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আসছি সামনে কিছু ঘটনা, বেশ ভয়ঙ্কর ঘটনা নিয়ে এই স্পেশাল এপিসোডে, সাথেই থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সামির ভাই, আপনার স্টোরির জন্য। আপনি ঘটনা কালেক্ট করছেন এবং ঈদ পরবর্তী অনুষ্ঠানগুলোর জন্য ঘটনা আছে এটা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। এবং সেই সাথে বলতে চাই যে আমরা এখন চলে যাব সরাসরি আমাদের রিয়াদ ফেরদৌস ভাইয়ের কাছে, তার একটি ঘটনা শুনে আসবো। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি রিয়াদ ফেরদৌস বলছি। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি শেয়ার করব সেটি আমাকে দিয়েছেন সাজ্জাদ সাহেব। উনি ঘটনাটি শেয়ার করেছেন পাবনা জেলার সাথিয়া থানার কোনো একটি গ্রাম থেকে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে ওনার এক মামার সাথে। ঘটনাটির স্থানকাল যশোর, আর উনি ওনার মামার নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। তো গল্পের প্রয়োজনে এখানে ভিন্ন নাম ব্যবহার করছি। তো ওনার মামার নাম নাসিম। উনি 2007 সালের দিকে যশোরের কোনো একটি এলাকায় চাকরির জন্য যান এবং ওনার কয়েকজন কলিগ মিলে একটি বাসা ভাড়া করেন। তাদের বাসা থেকে অফিসের দূরত্ব ছিল প্রায় 10 মিনিটের মতন। এবং বলে রাখা ভালো, বাসাটি ওনারা যেটা নিয়েছিলেন সেটি একতলা ছিল এবং খুবই থমথমে একটি পরিবেশ, খুবই নিলিবিলি এবং সূর্যের আলো প্রবেশ করে না এমন টাইপের একটি জায়গাতে এই বাসাটা ছিল। তো যাই হোক, তার 4 জন কলিগ মিলে বাসাটিতে থাকতেন। আর ওনার মামার সম্বন্ধে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে ওনার মামা প্রচণ্ড সাহসী একজন ব্যক্তি ছিলেন এবং উনি প্যারানর্মাল ব্যাপারগুলোতে একদমই বিশ্বাস করতেন না। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন ওনারা যেহেতু ওই বাসায় 4 জন কলিগ থাকতেন, তো কোনো কারণে 2 জন কলিগ ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেদিন বাসায় ছিল নাসিম সাহেব এবং ওনার একজন কলিগ শরীফ সাহেব। তো যাই হোক, নাসিম সাহেব এবং শরীফ সাহেব যেহেতু একই জায়গায় চাকরি করতেন, তারা বাসায় আসলেন
বাসায় আসার পরে তারা যাই হোক রাতের খাবার খেয়ে কিছুটা আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেলেন ঘুমানোর জন্য। তো তখন রাত 12টা থেকে 1টা বা 2টার মতো হবে, এমন সময় নাসিম সাহেব খেয়াল করলেন যে তার কলিগ শরীফ সাহেব হঠাৎ করে দরজায় খুব জোরে জোরে নক করছে এবং খুব চিল্লাচ্ছে এবং গেট খুলতে বলছে। তো নাসিম সাহেব এতে তার ঘুম ভেঙে যায়, উনি দরজাটা খোলেন এবং দেখতে পেলেন যে তার কলিগ শরীফ সাহেব প্রচণ্ড হাঁপাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে কেউ সাথে মারামারি করে এসেছে এবং সে প্রচণ্ড অস্থির। এরপর নাসিম সাহেব শরীফ সাহেবকে তার রুমে আনলেন, তাকে পানি খেতে দিলেন, তাকে ঠান্ডা করলেন এবং জিজ্ঞেস করলেন যে কী হলো। এরপরে শরীফ সাহেব নাসিম সাহেবকে বলল যে তারা একসাথে আড্ডা দিয়েছিল, এরপরে সে তার রুমে চলে যায় ঘুমানোর জন্য এবং এক সময় উনি ঘুমিয়েও পড়েছে। কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং উনি শরীফ সাহেব খেয়াল করেন যে তার রুমের ডিম লাইটের আলোতে সেটা হচ্ছে একটা ছায়ামূর্তির মতো কোনো কিছু তার রুমের দেয়াল ভেদ করে বেরিয়ে আসছে এবং ওই ছায়ামূর্তিটি রুমের চারিদিকে হাঁটাহাঁটি করছে। এবং একটা সময় উনি খেয়াল করেন যে ছায়ামূর্তি আস্তে আস্তে তার কাছে আসছে, তার বিছানার পাশে বসলো এবং একসময় শরীফ সাহেবের বুকের উপর উঠে বসা শুরু করে। এতে শরীফ সাহেবের প্রচণ্ড কষ্ট হয়। কোন রকমে উনি যত প্রকারের দোয়া দরুদ আছে সব কিছু পড়া শুরু করেন এবং একটা সময় ছায়ামূর্তিটা বিলীন হয়ে যায়, ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো যাই হোক, এরপরে শরীফ সাহেব কোনোভাবে ওনার নাসিম সাহেবের রুমে চলে আসেন এই ঘটনাটা পরে। এবং পুরো ঘটনাটা নাসিম সাহেব শোনার পরে শরীফ সাহেবের কথাকে মোটেও কান দিলেন না, উনি আসলে বিশ্বাস করতে চাইলেন না পুরো জিনিসটা, কারণ উনি এসব বিষয়ে একদমই বিশ্বাস করতেন না। তো যাই হোক, ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে ওনারা ওনাদের রুম চেঞ্জ করবেন, একজন রুমে থাকবেন। তো যেই সিদ্ধান্ত সেই কাজ। তারপরের দিন নাসিম সাহেব শরীফ সাহেবের রুমে গেলেন ঘুমানোর জন্য এবং উনি হঠাৎ করে খেয়াল করে যে রাত 1টা-2টার সময় ওনার ঘুম আসলেই ভেঙে গেল এবং ডিম লাইট তখন জ্বলছিল। উনি সেম জিনিসটি খেয়াল করলেন যেটি শরীফ সাহেব ওনার সাথে শেয়ার করেছিল। কোনো কিছু একটা তাদের দেয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করলো এবং রুমের মধ্যে হাঁটাচলা করছে একটি ছায়ামূর্তির মতন। চেহারাটি খুব ভালো বোঝা যাচ্ছে না এবং উনি খেয়াল করেন ছায়ামূর্তি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসলো এবং বিছানার পাশে বসলো এবং ছায়ামূর্তি তার সাথে কথা বলা শুরু করলো। ছায়ামূর্তিটির ভয়েসটা ছিল ছেলে এবং মেয়েদের ভয়েসের একটা মিশ্রণ, একটি বাজে টাইপের ভয়েস বলা যায়। তো ছায়ামূর্তি যেটা বলল যে আমি জানি তোমাদের মধ্যে তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারবে। এবং সে মূর্তিটি আরও বলেছিল যে তোমরা যে বাড়িতে উঠেছো এই বাড়ি তৈরির আগে এখানে একজন খুন করে একজনকে পুঁতে রাখে এবং সেই ছায়ামূর্তির একজন ব্যক্তির নামও বলে, ওই ব্যক্তির কাছে গেলে তুমি এই খুনের ব্যাপারে সব কিছু জানতে পারবে। তো যাই হোক, মামা এই জিনিসগুলো তার চোখের সামনে করছে, উনি কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস না করেও পারছেন না, কারণ ব্যাপারটা এবার ওনার নিজের সাথে ঘটেছে। তো যাই হোক, এখানে উনি রাতেরবেলা সেন্সলেস হয়ে যান। তো সকালবেলায় ওনার কলিগ শরীফ সাহেব ওনাকে যাই হোক কোনোভাবে সেন্স ফেরালেন এবং উনি পরে খেয়াল করলেন। পরে ব্যাপারটির জন্য নাসিম সাহেব অনুসন্ধান করার জন্য বের হলেন, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেন। উনি এক্স্যাক্টলি কি হয়েছিল তার স্বপ্নে এটা বলেননি বা কোন ছায়ামূর্তিকে কোনো কিছু বলেছিল নাকি এটা শেয়ার করেনি, বাট উনি ঘটনাটি বের করার চেষ্টা করলেন এবং উনি জানতে পারলেন যে ছায়ামূর্তি যার কথা বলেছিল তার বাসার দূরত্ব তাদের বাসা থেকে 5 মিনিটের মতন এবং ওই বাড়িতে একজন আসলেই খুন হয়েছিল অনেক বছর আগে। উনি পুরো ব্যাপারটাই বের করলেন এবং পুরো ঘটনাটা সত্য। তো যাই হোক, এখানেই ঘটনাটি শেষ। তবে আমি এই ব্যাপারে কিছু জিনিস বলতে চাই, সেটা হচ্ছে উনি যে ছায়ামূর্তিটা দেখেছিলেন বা যে জিনিসটার কথা নাসিম সাহেব বলেছেন সেটা হচ্ছে আমার মতে একটি দুষ্ট বা খারাপ জিন ছিল। গল্পের শুরুতে আমরা যে বাসার বর্ণনাটা এখানে দিয়েছি সেটা হচ্ছে বাসাটা ছিল খুবই নির্জন, খুবই স্যাঁতস্যাঁতে, আলো কম আসে, একটু অন্ধকার টাইপের। এবং আমরা অনেকেই জানি যে এই ধরনের বাসাগুলো বা এই ধরনের জায়গাগুলো জিনদের থাকার জন্য খুবই উপযোগী এবং জিনরা ওই বাসাগুলোতে থাকে। মানুষজন যখন ওই বাসাগুলোতে আসা শুরু করে তখন তাদের বাসায় জিনদের ওখানে থাকতে অসুবিধা হয় এবং মানুষকে তারা নানান প্রকারের ভয় ভীতি এবং বিভিন্ন কিছু প্রদর্শন করার চেষ্টা করে যেন মানুষরা এখানে থেকে চলে যায়। তো যাই হোক, আমার কাছে এখানে এই গল্পটা পড়ার পরে এটাই মনে হয়েছিল, শেয়ার করলাম।